আপনি কি আমার বাচ্চাদের মা হবেন? কি বলছেন স্যার এসব? বলে শবনম দাঁড়িয়ে গেল। আমি সত্যি বলছি। আপনি রাজি কিনা বলুন। দেখুন স্যার, আমি এখানে একটা চাকরির জন্য এসেছি। আপনি আমার ইন্টারভিউ নিন। পাস না করলে না করে দিবেন। আপনি প্লিজ উত্তেজিত হবেন না। আগে আপনি আমার বাচ্চাদের দেখুন। আমি আপনাকে ধার্মিক আর পর্দাশীল দেখে বলেছি। আমি কোনো খারাপ মনোভাব নিয়ে বলিনি। স্যার, আমি তো এসব বলছি না। আমার একটা চাকরির খুব দরকার স্যার। আমার মা খুব অসুস্থ। তিনি আমার রাস্তার দিকে তাকিয়ে আছেন। শবনম কাঁদো কাঁদো হয়ে এই কথাগুলো বলল। ঠিক আছে, আপনার চাকরির খবর আমি আগামীকাল সকালে জানাবো। আপনার বাসার ঠিকানা দিয়ে যান। ঠিকানা কেন? আপনার জয়নিং লেটার তো আপনার বাসায় যেতে হবে, তাই না? জি। বলে শবনম অফিসের বস মাসুদ স্যারকে তার ঠিকানা দিয়ে চলে আসলো। শবনম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষে পড়ছে। বাবা মারা গেছেন। 3 ভাই বোন আর মা নিয়েই তাদের সংসার। বড় বোন ছোট্ট একটা চাকরি করত। ইদানিং বোনের বিয়ে হয়ে গেছে। ছোট ভাই এইচএসসি পরীক্ষা দিচ্ছে। মা সেলাইয়ের কাজ করেই এখন সংসার চালান। কিন্তু কিছুদিন থেকে মা অসুস্থ থাক। পড়া দূরে থাক, পরিবারের সংসার চালানোই কষ্টকর। শবনমদের পরিবার খুব ধার্মিক। শবনমও পর্দা মেনে চলে অনেক বাধার সম্মুখীন হয়ে পড়ালেখা চালিয়ে এসেছে। কিন্তু আজকালকার যুগে পর্দা রক্ষা করে কিভাবে চাকরি খুঁজবে? তাও বাধ্য হয়ে চাকরি খুঁজতে বেরিয়েছে। পরীক্ষা দিয়ে পাশও করেছে। ভাইভাতে আসার পর অফিসের বসকে ধার্মিক দেখে একটু ভরসা পেয়েছিল। কিন্তু এসব শুনে সব বিশ্বাসও ভেঙে গেছে। তাও বাসার ঠিকানা দিয়ে মনে ক্ষীণ আশা নিয়ে বাড়ি ফিরে এসেছে। পরদিন সকালে আম্মু আম্মু ডাক শুনে দরজা খুলল শবনম। আম্মু বলে একটা 4 বছরের বাচ্চা মেয়ে এসে শবনমকে জড়িয়ে ধরল। কি কি হচ্ছে এসব? আম্মু কোলে নাও আমাকে। তুমি এতদিন থেকে আমাদের বাসায় যাওনি কেন? আমাকে আদর করনি কেন? এই মেয়ে, কে তোমার আম্মু? আমাকে আম্মু ডাকছো কেন? আম্মু, তুমি কি রাগ করেছ? তুমি আমার আম্মু। চুপ, একদম চুপ। আব্বু আম্মু শুধু বকা দেয়। পচা আম্মু বলে কান্না শুরু করে দিল। উফ, আচ্ছা আসো কোলে নি তোমায়। বলে শবনম মেয়েটাকে কোলে নিল। তুমি আর বকা দেবে না তো? না দেব না। আচ্ছা তোমার নাম কি বলো তো? ও মা, তুমি আমার নাম ভুলে গেছো? আমার ভাইয়ার নামও ভুলে গেছো আম্মু? ভাইয়া? কে তোমার ভাইয়া? আর তোমার আব্বুকে? হুম, আব্বু বলেছিল তুমি সব ভুলে গেছো। এই পাকনামে নাম কি বলো? এত পাকনামো করো কেন? আব্বু। এমন সময় 6-7 মাসের ছোট্ট একটা বাচ্চাকে কোলে নিয়ে মাসুদ সাহেব ঘরে ঢুকলেন। শবনম স্যার, আপনি? বলে অবাক হয়ে তাকিয়ে রইল। কিছু মনে করবে না ম্যাডাম, মেয়েটাকে আজ আর আটকাতে পারিনি, তাই নিয়ে এসেছি। হি হি হি। আব্বু আম্মুকে ম্যাডাম বলে কি মজা, কি মজা। এই মেয়ে চুপ। এটা শুনে মেয়েটা আবার কান্না শুরু করলো। কে এসেছে রে শবনম? পাশের রুম থেকে শবনমের মা জিজ্ঞেস করলেন। মা, অফিসের এমডি স্যার এসেছেন। এমন সময় ছোট বাচ্চাটাও কাঁদতে শুরু করলো। কিন্তু কোনো মতেই মাসুদ বাচ্চাটার কান্না থামাতে পারল না। আম্মু, তুমি ভাইয়াকে কোলে নাও না। আমি আর কোলে উঠব না। ভাইয়া কাঁদে। ওর কান্না দেখে শবনমেরও কিরকম অস্বস্তি লাগছিল। তাইও বলল, দিন স্যার, আমার কাছে দিন। বাচ্চাটাকে কোলে নিয়ে ওর মুখের দিকে তাকালো শবনম। কেন যেন অজানা একটা আকর্ষণ আর মায়া কাজ করছে এই এতটুকু বাচ্চার জন্য। শবনম অজান্তেই বাচ্চাটাকে বুকের সাথে জড়িয়ে ধরল। এই ছোট্ট বাচ্চাটা কি বুঝলো কে জানে। কান্না থামিয়ে চুপ হয়ে গেল। স্যার, আপনার স্ত্রী আপনি একা একা কেন বাচ্চাদের নিয়ে এসেছেন? আর আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার কোথায়? আপনি বলুন, কোন প্রশ্নের উত্তর আগে দেব? মলিন হেসে মাসুদ বলল, একটা একটা করে দিন। এমন সময় শবনমের মা ডাক দিলেন শবনমকে। মা, শবনম, তোর স্যারকে কি নাচতে দিয়েছিস? আর বাচ্চাদের কান্না শুনলাম যে। আসছি মা, একটু পরে। স্যার প্লিজ আপনি বলুন, আপনার স্ত্রী কোথায়? ও মা, আম্মু, তুমি কি সব ভুলে গেছো? তুমি তো আমার আম্মু, মেয়েটি বলল। মাথুর সাহেব মেয়েটিকে কোলে বসিয়ে বললেন, এখানে তো বলতে পারবো না, বাচ্চাগুলোর সামনে। আপনি যদি রাজি অনুমতি দেন, তাহলে আমরা একটু সময় একা কথা বলতে পারি। জি না, আমার এতক্ষণ আপনার সামনে বসায় জায়েজ হয়নি। ইসলাম তা সাপোর্ট করে না। চাকরির বিষয়টা না থাকলে এতক্ষণ বসতামই না। আর চাকরি না হলে বলে দিন, আমি তো জোর করে চাকরি নিতে পারবো না। প্লিজ, আপনি রাগ করবেন না। বিয়ের আগে তো স্বামী স্ত্রী নির্বাচন করতে হলে দুজন দুজনকে বুঝতে হলে কথা বলতে হয়। এটা তো ইসলাম সাপোর্ট করে। আমি কি আপনাকে বিয়ে করব বলেছি? আর লজ্জা করছে না? আপনার বউ থাকতে দ্বিতীয় বিয়ে করবেন? মাসুদের চোখে পানি এসে গেল। ও কিছু না বলে তাকিয়ে রইল। আম্মু, তুমি আব্বুকে বোকা দেও কেন? আব্বু কাছে। আব্বুকে আদর করো। না রে মা, তোর আম্মু আমার সাথে ঝগড়া করছে না। চলো আমরা যাই। না না, আমি যাব না। তুমি বলছো আম্মুকে আজ নিয়ে যাবে, বলে কান্না শুরু করলো। তাহা এমন করে না মা, আব্বুর সাথে জিদ ধরে না। না,
আমি যাব না। শবনম কি বলবে বুঝতে পারছে না। সে বলল, আপনারা বসুন, আমি নাস্তা নিয়ে আসি। তারপর বাচ্চাটাকে কোলে নিয়ে ভেতরে চলে গেল। একটু পর শবনম নাস্তা নিয়ে আসলে মাসুদ বলল, নাস্তা লাগবে না, আমরা চলে যাচ্ছি। তারপর একটা ডায়েরি আর জয়েন্ট লিটার রেখে বাচ্চাটাকে কোলে নিয়ে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল। কিন্তু মেয়েটা তখনও কাঁদতেই আছে। ওরা চলে যাওয়ার পর একটু খারাপ লাগলেও পরবর্তীতে জয়েন্ট লিটার দেখে খুশি হলো। ও দৌড়ে গিয়ে মাকে বলল, চাকরি হয়ে গেছে, এখন আর তাকে কষ্ট করতে হবে না। খুশি হয়ে বোনকে ফোন দিল, ভাইকে বলল মিষ্টি নিয়ে আসতে। কিন্তু ওদিকে যে ঝড় বয়ে যাচ্ছে সেটা তো আর শবনম জানছে না। রাতে হঠাৎ শবনমের মনে হলো যে টেবিলে একটা ডায়েরিও দেখেছে। ও উঠে ডায়েরিটা হাতে নিল। উপরে লেখা, প্রিয়তম তোমার জন্য। না স্যার, মনে হয় ভুলে রেখে গেছেন, যা কাল দিয়ে আসব। আবার ভাবলো পড়েই দেখি কি লেখা আছে। না থাক, অন্যের জিনিসে হাত দিতে নেই। তারপর ঘুমিয়ে পড়ল। শবনম ফজরের নামাজ পড়ে আর ঘুমায় না। একটু সময় পবিত্র কোরআন তেলাওয়াত করে নাস্তা বানায়। সবাইকে নিয়ে নাস্তা খেয়ে তারপর পড়তে বসে। আজও তার ব্যতিক্রম হলো না। কিন্তু আজ থেকে তার চাকরির জয়েন, তাই আজ একটু তাড়াতাড়ি পরে থেকে উঠে রেডি হয়ে অফিসে গেল। অফিস শুরু হওয়ার পর স্যার সবাইকে ডেকে জানালেন আজ থেকে শবনম এখানে চাকরি করবে এবং পর্দা রক্ষা করে। কেউ যেন তাকে ডিস্টার্ব বা ফোর্স না করে এবং বিনা কারণে কেউ যেন শবনমের সাথে কথা না বলে। তারপর তিনি তাড়াতাড়ি করে অফিস থেকে বেরিয়ে গেলেন। শবনম খেয়াল করল স্যারের চোখ দুটো অনেক লাল আর মুখটা অনেক শুকনো লাগছে। মনে হচ্ছে কতদিন যে স্যার রাতে ঘুমাননি। আচ্ছা, বাচ্চাগুলো কি ভালো আছে? না, এসব ভাবলে চলবে না। শবনম তার কাজে মনোযোগ দিল। পরদিনও দেখা গেল স্যার এসেই চলে গেলেন। কিন্তু তারপর দুদিন আর অফিসেই আসলেন না। অফিসের একজন মেয়ে কর্মচারীকে জিজ্ঞেস করে জানল যে স্যারের বাচ্চা অসুস্থ, তাই আসতে পারছেন না কেন। ওনার স্ত্রী নেই নাকি? জি, ওনার স্ত্রী দ্বিতীয় বাচ্চা জন্ম নেওয়ার সময় মারা গেছেন। এ কথা শুনে শবনম থ হয়ে গেল। কত কথা বলেছে সে মাসুদ স্যারকে। রাতে বিছানায় শুয়ে ভাবল একবার গিয়ে বাচ্চাগুলোকে দেখে আসবে। কিন্তু ঠিকানা তো নেই তার কাছে। আচ্ছা দেখি তো ডায়েরিতে আছে কিনা। কিন্তু সারা ডায়েরির কোথাও খুঁজে পাওয়া গেল না ঠিকানা। লাস্ট পৃষ্ঠা উল্টানোর পর দেখলো অন্যরকম হাতের লেখা, আপনি যদি ডায়েরিটা সম্পূর্ণ পড়ার পর রাজি হন তাহলে এই ঠিকানায় আসবেন। কি পড়বে? আর এই কথা কি তাকে উদ্দেশ্য করে লেখা? ডায়েরিতে এমন কি লেখা আছে? প্রিয়তম লেখা। তার মানে স্যারের স্ত্রী লিখতে পারেন। দেখি তো পড়ে। একটু কৌতূহলী হয়ে শবনম ডায়েরি খুলল। পৃষ্ঠা 1। মেয়েটা দিন দিন দুষ্ট হয়ে যাচ্ছে। প্রতিদিন শুধু বলে, আম্মু বাবু এনে দাও। খালামণির বাবু আছে, আমার বাবু নাই। চাইলে তো বাবু আনতে পারি না। এটাই তাহাকে কে বুঝাবে? তোমাকে বলার পর তুমিও হাসাহাসি শুরু করলে। মেয়ে বাবা দুজনই আমাকে পাগল করে ছাড়বে। সত্যি আজ আমার খুব খারাপ লাগছিল তোমার হাসি দেখে। পৃষ্ঠা 2। আজ আমি মনে মনে ভাবলাম একটা বাবু আসলে মন্দ হয় না। আমি আর তাহা সারাদিন বাবুকে নিয়ে খেলবো। আজ আসার পরই তোমাকে সে কথা বলবো। কিন্তু কিভাবে বলবো? আমি তো লজ্জায় সারাদিন কিছু ভাবতেই পারিনি। না থাক, আজ বলবো না। একদিন সুযোগ বুঝে বলবো। কিন্তু আজ তোমার বাসায় আসা দেখে অবাক হয়ে গেলাম। এতগুলো গিফট নিয়ে আসলে। তুমি যখন তাহাকে কোলে নিয়ে যখন বললে দেখো তো শবনম, তোমার কি শাড়িটা পছন্দ হয়েছে? শবনম অবাক। আরে স্যার, এর বইয়ের নাম যে শবনম। যাক, বাকিটা পড়ি দেখি। খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। শবনম, শাড়ি পরে আজ মনের মতো একটু সাজো তো। আমি লজ্জা পেয়ে জিজ্ঞেস করলাম, কেন? প্রতিনিয়ত তো সাজি। তোমার মনের মতো হয় না? আজ শাড়িটা আমার খুব ভালো লেগেছে। তা- তাহলে সাজতে বাধা কোথায়? তোমাকে আজ কিছু বলবো। সাজবো। আগে তাহাকে ঘুম পাড়িয়ে দিই। আমি সত্যি সত্যি তোমার মনের মতোই সাজলাম। রাতে যখন তুমি আমাকে আমাদের দ্বিতীয় বাচ্চার কথা বললে, আমি যে কি খুশি হয়েছিলাম। তুমি কি করে আমার মনের কথাগুলো বুঝো? পৃষ্ঠাতে। আজ আমার খুব খুশি লাগছে। আমি মনে হয় আবার মা হব। আজ তোমাকে বলে বিকালে চেক আপ করাতে যাব। খুশিতে আজ সারাদিন তাহাকে নিয়ে সারা বাসা ঘুরলাম। আল্লাহর শুকরিয়া আদায় করলাম। এটা ওটা রান্না করলাম। স্বপ্নম ভাবল কাল বাকিটা পড়ব। এখন ঘুমিয়ে পড়ি। খুব ঘুম পাচ্ছে। পরদিনও অফিসে গিয়ে দেখলো আজও স্যার আসেননি। আচ্ছা, আমি কেন বারবার স্যারের খোঁজ নিয়েছি? উনি না আসলে কি? আমি আমার কাজ করি। সেদিন বিকেলেও বাড়িতে আসার পর খাওয়া শেষ করে ডায়েরি নিয়ে বসল। ডাক্তার যা বলল তাতে আমি খুব ভয় পেয়েছিলাম। কিন্তু তোমাকে বুঝতে দেনি। কেমন কথা আমার রক্ত শূন্যতা। বাচ্চা অ্যাবর্ষণ না করালে বাচ্চা মা দুজনের জন্যই রিস্ক। বিশেষ করে মায়ের জন্য। যত যাই হোক, আমি অ্যাবর্ষণ করব না। আমার কলিজার টুকরোকে আমি মারব না। আল্লাহ তো আমাদের কারো জীবন নেওয়ার হক দেননি। মাঝখানে কিছু পৃষ্ঠা নেই। শবনম খুঁজে পেল না। পৃষ্ঠা 6। তুমিও যে আমাকে কথা বলবে আমি ভাবিনি। তুমি জেনে শুনে কিভাবে বললে?
আমি বাচ্চাকে মেরে ফেলবো। তোমার কাছ থেকে এটা আশা করিনি। আজ আমি সারাদিন কাঁদছি, এমনকি তাহাজ্জুদ শেষ করে আল্লাহর কাছে আমার বাচ্চার সুস্থতার জন্য দোয়া চেয়ে কেঁদেছি। আমার বিশ্বাস আল্লাহ আমাকে খালি হাতে ফিরাবেন না। পৃষ্ঠা 7। একটু একটু করে আমার বাচ্চাটা বড় হচ্ছে। আমার যে কি খুশি লাগছে। কিন্তু তুমি সারাক্ষণ মন খারাপ করে কেন বসে থাকো? জানো প্রিয়, তোমার মন খারাপ দেখলে আমার কান্না পায়। আজ তাহা বলেছি ওর ভাই আসবে। আমারও কেন যেন মনে হচ্ছে আমার ছেলে হবে। সারাদিন চিন্তা করছি ওর নাম কি রাখবো। পৃষ্ঠা 8। কেন যেন খুব খারাপ লাগছে, খুব দুর্বল লাগছে। মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচব না। আচ্ছা, আমি যদি সত্যি মরে যাই, তুমি কি আর একটা বিয়ে করবে? ধুর, কি ভাবছি এসব। পৃষ্ঠা 10। আজ আমাকে তুমি গোলাপ ফুল এনে দিয়েছ। গোলাপ আমার খুব প্রিয়। আমিও তোমার পছন্দের জিনিস রান্না করে রেখেছি। তিনজন একসাথে বসে খাবার খেলাম। কিন্তু তুমি আমার সাথে এত কম কথা বলছো কেন? তোমার কথা শুনিনি বলে? মাগরিবের আজান শুনে শবনম অজু করে এসে আগে নামাজ শেষ করলো। তারপর কিছুক্ষণ তিলাওয়াত করলো। রান্না শেষ করে মাকে খাবার খাইয়ে ওষুধ খাওয়ালো। তারপর কি যেন একটা আকর্ষণে আবার ডায়েরি নিয়ে বসলো। পৃষ্ঠা 11। আমি মনে মনে আজ আমার বাচ্চার নাম রেখেছি তপু। সুন্দর হয়েছে না? তাহার তপু, তুমি আজ আমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলে। কিন্তু ডাক্তার শাম্মী আপু আমাকে কিছু বললেন না। হাসি মুখে নিজের কেয়ার করার কথা বললেন। তোমাকে আড়ালে নিয়ে কি কথা বললেন দেখে আমার খারাপ লাগলো। পৃষ্ঠা 12। আজকাল তোমার এত কেয়ার ভালো লাগে না। মনে হয় যেন আমি এবারে মেহমান। সব কাজ তুমি করো, এমনকি মেয়েটাকে খাওয়ানো। নিজেরই এখন কিছু ভালো লাগে না। মনে হয় আমার ভিতরের কি যেন নিঃশেষ হয়ে যাচ্ছে। পৃষ্ঠা 13। তুমি আমাকে এত ভালোবাসো ভাবতেই পারিনি। মাঝে মাঝে হিংসা হয় আমি কেন তোমার থেকে বেশি ভালোবাসতে পারি না। আজ তুমি যখন আমাকে জিজ্ঞেস করলে, শবনম, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? আমি যে বড় একা হয়ে যাব। আমার খুব কান্না পাচ্ছিল। এরকম কেন বললে তুমি? পৃষ্ঠা 8 মাস হয়ে গেল। আমার বেবি এখন আমার সব কথা বুঝতে পারে। আমি ওর সাথে কথা বলি, কবিতা শোনাই, গজল শোনাই, তেলাওয়াত করি। আমি জানি ও সব শুনে। আচ্ছা, আমি যদি সত্যি মরে যাই, ওদেরকে তুমি বাবা মায়ের আদর দিতে পারবে? পৃষ্ঠা 15। আজ আর কিছু ভালো লাগছে না। মনের ভিতর অজানা এক ভয় আর কষ্ট অনুভব হচ্ছে। মেয়েটাকে বারবার জড়িয়ে ধরতে কাটতে ইচ্ছে হচ্ছে। পৃষ্ঠা 16। আজ অনেক রাত পর্যন্ত তোমাকে দেখলাম। কি মায়া আর মমতা লুকিয়ে আছে তোমার মুখে। মনে হয় মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে দেখি। না, আমি চলে গেলে তুমি সারাটা জীবন একা থাকবে, এটা মানতে পারছি না। পৃষ্ঠা 17। চেয়েছিলাম সারাটা ডায়েরি লিখব, কিন্তু হচ্ছে না। আমার যে সময় চলে আসে। ইচ্ছে আছে প্রতিটি বিকাল বাচ্চা দুটোকে নিয়ে দুজনে খেলব, ওদেরকে ইসলামী শিক্ষা দিব। ছুটির দিনে ঘুরতে যাব, তখন সবাই একসাথে আইসক্রিম খাবো, তাঁবুটা নিয়ে পিকনিক করব, ওদের খুনসুটি ঝগড়া দেখব আর হাসব। পৃষ্ঠা 18। আমি যদি চলেও যাই, ওদের জন্য সুন্দর করে বেডরুম সাজিয়ে দিও। বাচ্চাদের পছন্দের সবকিছু ওদের রুমে রাখিও। পৃষ্ঠা 19। বাচ্চাদের অনেক অনেক আবদার করেছি, হাসিও না। কিন্তু একটা শেষ আবদার রাখতে হবে, তাহলে আমি ওপারে গিয়েও শান্তি পাব। তুমি আর একটা বিয়ে করিও। না না, তোমার জন্য বলছি না, আমার বাচ্চাদের মায়ের কথা বলছি। প্লিজ, আমার বাচ্চাদের মা এনে দিও, যে তাদের সব আবদার মায়ের মতো পূরণ করবে, নিজের সন্তান মনে করবে। রাখবে তো আমার কথা? পৃষ্ঠা 20। আজ আর সময় নেই, একটু পর হসপিটাল যাব। জানি না কি হবে। আমি কি আমার নারী সেরা ধনকে দেখতে পারবো? আল্লাহ ভরসা। কিন্তু তুমি আমার কথা রাখিও। ধার্মিক আল্লাভীরও একজনকে বিয়ে করিও। যারা আল্লাহকে ভয় করে, তারা ইনসাফ আর বিবেকবান হয়। ভালো থেকো তুমি, ভালো রেখো আমার বাচ্চাদের। বেঁচে থাকলে আবার দেখা হবে। জানি না এরকম কারো মনে হয়েছে কিনা যে বাঁচব না। এক নিঃশ্বাসে ডায়েরি শেষ করলো। আল্লাহ, তাহলে কি এই জন্যই মাসুদ স্যার আমাকে বারবার বিয়ের কথা বলছেন? আমাকে কাল একবার ওনার বাসায় যেতে হবে। মেয়েটা কতবার আম্মু ডাকছে। ওর হয়তো ভাবছে আমি ওর মা। আল্লাহ, আমি নিষ্পাপ বাচ্চাটাকে কষ্ট দিলাম। পরদিন ভোরে শবনম নামাজ শেষ করে মায়ের পাশে গিয়ে বসল। আচ্ছা মা, তুমি কি মনে করো তোমার মেয়ে কখনো ভুল সিদ্ধান্ত নিবে? না রে মা, এমন কেন বলছিস? বলো না মা। এমন কোনো কিছু যদি তুমি শোনো যা বাইরে থেকে খারাপ দেখায়, তাহলে কি তুমি কষ্ট পাবে? আমার মেয়ে কখনো খারাপ কিছু করতে পারে না। তাহলে মনে করব আমি শিক্ষা দেওয়াটাই ভুল ছিল। মা কখনো যদি কারো ভালোর জন্য এমন সিদ্ধান্ত নেই, তাহলে কি আমাকে ক্ষমা করবে না? কি বোঝাতে চাইছিস তুই? না মা, কিছু না। আজ আমি এক জায়গায় যাচ্ছি, দোয়া করো আমি যেন কারো কষ্টের কারণ না হই। তারপর মাকে নাস্তা খাইয়ে রেডি হয়ে মাসুদের বাসার ঠিকানায় রওনা হলো। বাসায় ঢোকার পর দেখলো সবকিছু নীরব। কি ব্যাপার, কোনো সারা শব্দ নেই কেন? আসসালামু আলাইকুম। কেউ আছেন? জি, কে বলছেন? একজন মহিলা সামনে এসে সালামের জবাব দিলেন। এটা কি মাসুদ স্যারের বাসা? জি।
আপনি কে বলছেন? আমি ওনার অফিসে কাজ করি। আমি কি ওনার বা ওনার বাচ্চাদের সাথে দেখা করতে পারি? এ কথা শুনে মহিলা অশ্রুভরা চোখে শবনমের দিকে তাকালেন। আমি আপনাকে কি বলে সম্বোধন করব বুঝতে পারছি না। আপনি ওদের কথা শুনে এভাবে তাকালেন কেন? কি হয়েছে ওদের? মা, আমি কি বলবো? তুমি দেখতে চাইলে অ্যাপোলো হাসপাতালে চলে যাও। কেন খালাম্মা? কি হয়েছে ওদের? ৩-৪ দিন থেকে মেয়েটা আম্মু আম্মু বলে কাঁদছিল। কিছু খাওয়ানো যায়নি। খুব অসুস্থ হয়ে এখন হাসপাতালে ভর্তি। মেয়েটাকে কি করে বোঝানো যায় যে ওর মা মারা গেছে? ওর চিন্তায় ওর বাবাও পাগলের মতো হয়ে গেছে। আপনি ওর কি হন? আমি ওর নানি। এখানে থাকি না। কিন্তু তাহা অসুস্থ হওয়ায় তপুকে আমার খেয়াল রাখতে হচ্ছে। ছেলেটাও দিন দিন কেমন হয়ে যাচ্ছে। আমি কি তপুকে দেখতে পারি? তপুকে একটু আগে তার বাবা এসে নিয়ে গেছেন। তাহলে আমি যাই খালাম্মা, পরে কথা হবে। শবনম হাসপাতালের কেবিনে এসে দেখল মাসুদ সাহেব তপুকে কোলে নিয়ে চেয়ারে বসে আছেন, আর মেয়েটা ঘুমিয়ে আছে। স্যালাইন চলছে। অরুমি এসে সালাম দিল। সালামের উত্তর নিয়ে মাসুদ বলল, শেষ পর্যন্ত তাহলে আপনি আসলেন। মুখে হাসি আর চোখের কোণে পানি চিকচিক করছে মাসুদের। মনে হচ্ছে ও যেন মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়েছে। যে আসতে বাধ্য হলাম। তাহার এখন কি অবস্থা? ডাক্তার ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। মেয়েটা যতক্ষণ জেগে থাকে শুধু আম্মু আম্মু বলে চিৎকার করে। জিদ ধরে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। কত বুঝালাম ও তোমার আম্মু নয়। তোমার আম্মু হলে তো তোমার কাছেই আসতো। কিন্তু কে বোঝাবে? ও বলেছে আপনি ওর আম্মু। আমাকে এনে না দিলে কিচ্ছু খাবে না। ডাক্তার সাহেবও বলেছেন ও যাকে ডাকছে তাকে না আনলে বাঁচানো যাবে না। এসব শুনে শবনম চোখের পানি মুছে বলল, তাহলে আপনি আমাকে খবর দেননি কেন? অফিসেও কিছু বলেননি কেন? কি করে দেব? আমার যে আপনার উপর কোনো হক অধিকার নেই। তাছাড়া আপনি কি আসতেন? কে বলল আসতাম না? বাচ্চাটার এই অবস্থা আর আমি আসতাম না? আমি তো ডায়েরিটা সেই জন্য রেখে আসছিলাম। বিশ্বাস ছিল আপনি আসবেন। কিন্তু এত দেরি হবে ভাবিনি। আপনি ইচ্ছা করে ডায়েরি রেখে আসছিলেন। এমন সময় ডাক্তার এসে ঢুকলেন। শবনম জিজ্ঞেস করল, তাহা কখন উঠবে? ডাক্তার জানালেন যে কোনো সময় উঠতে পারে। অনেক সময় হয়ে গেছে ঘুমানোর। কিন্তু আমরা বুঝতে পারছি না কি করব। মাসুদ সাহেব, আপনাকে বললাম ওই মেয়েটাকে নিয়ে আসতে। আপনি এখনো যাননি। আমরা ওকে আর সামলাতে পারবো না। আর এত ওষুধ দিলে মেয়েটার অবস্থা আরো খারাপ হবে। চিন্তা করতে হবে না ডাক্তার। আমি সেই মেয়ে। আমি অপেক্ষা করছি। বলে শবনম মাসুদের কোল থেকে তপুকে নিল। মাসুদ জিজ্ঞেস করল, আপনি নাস্তা করেছেন? জি। আমার চিন্তা করতে হবে না। আপনি নাস্তা করে আসুন। আর তাহার জন্য কিছু নাস্তা নিয়ে আসুন। মাসুদর কথা মতো বেরিয়ে গেল। ডাক্তারও তাহাকে পরীক্ষা করে চলে গেলেন। শবনম পরম মমতায় তপুকে কোলে নিয়ে তাহার ঘুম ভাঙার অপেক্ষা করতে লাগল। তপুকে যে ভাবল মায়ের মতো সেও জড়িয়ে ধরে হাসি দিল। আর মুখে বলল, মাম মাম। আধা ঘন্টা হয়ে গেল তাহার এখনো ঘুম ভাঙেনি। ওদিকে মাসুদও নাস্তা খেয়ে তাহার জন্য ফ্রুট জুস আর স্যুপ নিয়ে আসলেন। উনি আসার পর শবনম তপুকে ওনার কাছে দিতে গেলে তপু শবনমকে জড়িয়ে ধরে কান্না শুরু করল। আল্লাহ, এই বাচ্চাগুলো আমাকে চিনে কিভাবে? আমিও তো অবাক। যে বাচ্চাগুলো আমি ছাড়া কিছু বুঝতো না, তারা আজ আমাকেই ভুলে গেছে। এটা হয়তো আল্লাহর ইশারা। না হলে এমন কেন হবে? তারপর শবনম তপুকে আদর করে কথা বলতে লাগলো। বাবু সোনা আমার, এখন তোমার আব্বুর কাছে যাও। বোন অসুস্থ, বোনকে দেখতে হবে না? বাচ্চাটা কি বুঝলো কে জানে। মাম্মাম মাম্মাম বলে শবনমের মুখে হাত দিল। শবনম ওর মুখে চুমু এঁকে তপুকে মাসুদের কোলে দিল। তখন তাহাও আম্মু করছে ঘুমের মাঝে। আম্মু আম্মু তুমি কোথায়? তুমি আমাকে নাও। আম্মু, এই তো আম্মু, আমি তোমার পাশে আছি। বলে শবনম তাহার মাথায় হাত বুলাতে লাগলো। তাহার চোখ মেলে দেখল সত্যি আম্মু তার পাশে। মুখে হাসি ঝিলিক দিয়ে উঠল। আম্মু বলে লাফ দিয়ে উঠতে চাইল, কিন্তু শবনম তাকে বাধা দিল। ওঠো না মা, তোমার হাতে স্যালাইন। তুমি আমায় কোলে নাও আম্মু। ওটা খোলো। আমি তোমার কোলে যাব। শবনম মাসুদকে বলল, আপনি ডাক্তারকে ডাকুন। বলে তাহার ঘুম ভেঙেছে স্যালাইন খুলে দিতে। মাসুদ উঠে গিয়ে ডাক্তারকে নিয়ে আসলো। ডাক্তার এসে ওকে চেক আপ করে হাসি মুখে বললেন, এখন আর কোনো সমস্যা হবে না আশা করি। কিন্তু এত তাড়াতাড়ি একজন মানুষ একজন রোগীকে ভালো করতে পারে বিশ্বাস করা মুশকিল। শারীরিক দুর্বলতা সঠিক যত্নের মাধ্যমে কেটে যাবে। আসলে বাচ্চা তার মানসিক রোগ ছিল, যা শরীরে প্রভাব ফেলেছে। ডাক্তার আসার পর শবনম মুখ ঢেকে ওর কোণে দাঁড়িয়েছিল। ডাক্তার এটা দেখে বললেন, আপনারা কথা পরে দেখব কবে ডিসচার্জ করা যায়। ডাক্তার চলে যাওয়ার পর তাহা লাফ দিয়ে এসে শবনমের কোলে বসল। আম্মু, তুমি আর যাবে না তো? না আম্মু, যাব না। এখন তো আমি তোমার পাশেই আছি।
তুমি আমাদের বাসায় যাবে তো? রাতে আমাকে ধরে ঘুমাবে তো? মামুনি, আজ তো আসতে পারবো না, কাল আসবো কেমন? না না, হবে না। তুমি কতদিন আমাদের বাসায় যাও না? তুমি আব্বুর সাথে রাগ করেছো? আব্বু তুমি বলো না আম্মুকে। বলে আবার তাহা কান্না শুরু করলো। শবনম কি বলবে বুঝতে পারল না। ও চুপ হয়ে বসে থাকল। মাসুদ তাহার পাশে বসে বলল, মামুনি, কাল তোমার আম্মু আসবে। বাড়িতে না গেলে যে ওর আম্মু ওকে মারবে, চিন্তা করো না। তুমি এখন খেয়ে ঘুমাও, না হলে তোমার আম্মু আর আসবে না। তাহার কান্না থামানোর কোনো নাম নেই। ও শবনমকে আরো জড়িয়ে জড়িয়ে ধরে বলতে লাগলো, তুমি আমার গেলে আর আসবে না। তুমি চলে গেলে আমি কিচ্ছু খাবো না। আম্মু বলো না, যাবে না বলো না। আচ্ছা ঠিক আছে মামুনি, যাব না। এখন আসো, খাবার খেতে হবে না, না হলে যে তুমি অসুস্থ হয়ে যাবে। তুমি যাবে না তো আম্মু? না, যাব না। নাও, জুসটুকে খেয়ে নাও। জুস খেতে খেতে তাহা বলল, আম্মু চলো আমরা বাসায় যাই। ডাক্তার আঙ্কেল পচা, খালি ইঞ্জেকশন দেয়। যাব, আগে খেয়ে নাও। খাওয়া শেষ করার পর ঔষধ এবং পথ্য খাওয়ার চার্ট দিয়ে ঠিকভাবে কেয়ার করার কথা বলে ডাক্তার তাহাকে ডিসকাস করে দিলেন। বাসায় আসার পথে সারা সময় তাহা শবনমের কোলে বসে শবনমকে জড়িয়ে ধরে রাখল। তাহার নানি তাহাকে সুস্থ দেখে অনেক খুশি হলেন। তাহা তার নানুকে বলল, দেখেছ নানু, আমি রাগ করেছি বলে আম্মু চলে আসে। এখন আমরা একসাথে থাকব। আমি আম্মুকে ধরে ঘুমাবো, তুমি ভাইয়াকে নিয়ে ঘুমাও। তাহার নানি কিছু বললেন না, শুধু চোখের পানি মুছলেন। শবনম বাচ্চাদেরকে খাওয়ানো শেষ করে সবার জন্য খাবার বানালো। জহরের নামাজ শেষ করে সবাই খাওয়া শেষ করলো। শবনম অনেকক্ষণ বসে তাহার নানির সাথে কথা বলল। ওনার মেয়ের পছন্দ অপছন্দ শবনম এসব জানল। এর মধ্যে সারাক্ষণ তাহা ওকে চোখে চোখে রাখছে। বিকেলবেলা তাহাকে ঘুম পাড়িয়ে তপুকে কতক্ষণ কোলে নিয়ে আদর করে শবনম বাড়িতে চলে আসলো। মায়ের সাথে একটু কথা বলে রুমে চলে আসলো। ও কি করবে বুঝতে পারছে না। এদিকে তাহার আবদার, আর অন্যদিকে নিজের পরিবার। ও বাড়িতে গেলে পর্দারও খেলাপ হয়। করব তো কি করবে? তাহার সামনে না গেলে তাহা অসুস্থ হয়ে যাবে। আর এখন পড়াশোনা করছে, কিভাবে মাসুদকে বিয়ে করবে? ওনার বয়স হয়তো ৩৫-এর কম হবে না। আরও ২২ বছরের একটা মেয়ে, এত বয়স্ক একজনকে বিয়ে করা সম্ভব না। আর কিছু ভাবতে পারছে না। সারাদিনের ক্লান্তিতে শবনম ঘুমিয়ে পড়ল। কি হয়েছে আজ শবনমের কথাও বেশি বলল না। ঘুমের মধ্যে চিন্তাও দেখা গেল। এসব ভাবতে ভাবতে শবনমের মা এসে ঢুকলেন শবনমের রুমে। তিনি এসে দেখলেন শবনম ঘুমিয়ে পড়েছে। এই সন্ধ্যায় মেয়েটা কেন ঘুমাবল? কি হয়েছে ওর এসব ভাবছেন, আর শবনমের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। ওনার হাত বোলানো আর মাগরিবের আজান শুনে শবনমের ঘুম ভেঙে গেল। ও উঠে মাকে নিয়ে আগে নামাজ পড়ল, তারপর সবকিছু খুলে বলল, এখন আমি কি করব মা? ওই বাসায় তো যেতে হবে মা, বাচ্চা দুটোর জন্য। তার আগে তাহার নানির সাথে এসব নিয়ে কথা বল। আর আমি জানি তুই কোনো ভুল সিদ্ধান্ত নিবি না। দেখি মা, কাল গিয়ে মেয়েটাকে বুঝাতে পারি কিনা। পরদিন ভোরে মাসুদ শবনমদের বাড়িতে হাজির। ঘুম থেকে উঠে মাকে না পেয়ে তাহা আবার অসুস্থ হয়ে পড়েছে। এক্ষুনি যেতে হবে। কি আর করা, শবনমও রেডি হয়ে চলে আসলো। আসার সময় গাড়িতে বসে মাসুদ বলল, আমি জানি আপনি কি ভাবছেন। আমার বাসায় গেলে আমার সামনে আপনার পর্দার খেলাপ হবে, এটা ঠিক। তাই আমি ভাবছি আপনি প্রতিদিন সকালে আমার বাসায় যাবেন, আর আমি অফিসে। আপনি যতক্ষণ বাসায় থাকবেন আমি আসব না। আর অফিসে আপনার কাজগুলো আমি করে দেব, আপনার চিন্তা করতে হবে না। এটা তো ঠিক না। কাজে ফাঁকি দিয়ে বেতন নেব, এরকম শিক্ষা নেইনি। ফাঁকি কোথায়? আপনি আমার কাজ করবেন, আর আমি আপনার। আর আরেকটা বিষয় আমি বলেছিলাম, ডায়েরিতেও পড়েছেন। এখন যদি আপনি রাজি থাকেন, তাহলে ইনশাল্লাহ সব সমস্যার সমাধান হবে। আর আপনি বিয়ের পর যা চান তাই হবে। শবনম আর কিছু বলল না। বাসায় আসার পর তাহা খুব খুশি। আম্মু তুমি এসেছো? আর আমাকে ছেড়ে যাবে না তো? না আম্মু, যাব না। তুমি কি এখনো আব্বুর সাথে রাগ করেছ? আব্বুর সাথে কথা বলো না কেন? হুম, তোমার আব্বু পচা। না না, আব্বু ভালো, আম্মুও ভালো। আমি আব্বুকে বলবো তোমাকে চকলেট দিতে। তুমি আমার কাছে থাকবে। শবনম সারাদিন ওদের সাথে থাকলো। তপুটাও বারবার আধো আধো মাম্মাম বলে, অনেক সুন্দর করে হাসে। প্রতিদিন স্বপ্ন বাসায় আসে আর মাসুদ অফিসে। ১ সপ্তাহ হয়ে গেল, এভাবেই চলছে। আজকাল শবনম ওদের মায়ে পড়ে গেছে। ওদের ছাড়া এক মুহূর্ত কিছু ভাবতে পারে না। অনেক ভেবে মায়ের সাথে বোনের সাথে কথা বলে শবনম সিদ্ধান্ত নিল বিয়ে করবে, এবং ওর মাকে দিয়ে তাহার নানিকে খবরও পাঠালো। মাসুদ অনেক খুশি। ওর বাচ্চারা তো মা পাবে, ওর আর কি দরকার? বাচ্চারা খুশি থাকবে এটাই বড়। আজ শবনম আর মাসুদের বিয়ে হয়েছে। শবনমের কথা মতো সম্পূর্ণ সুন্নাতি তরিকায় তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।
বিকেলে শবনম তাহার তপুর সাথে খেলছিল। তাহা শবনমকে শাড়ি পরা সাজগোজ দেখে হাসছে আর বলছে, আম্মু তুমি বউ, তুমি বউ, আমাকেও বউ সাজাও। আমার ছোট্ট সোনামণি বউ হবে। ওকে, এক্ষুনি সাজিয়ে দিচ্ছি মাম্মা। ও মা, তপু শোনো যে সাজবে বলছে। আর শশো, আমার দুইটা বাবুকে সাজাবো। আম্মু আমি আগে, ভাইয়া পরে। তোমাকে আগে সাজাবো। শবনম ওর একটা ওড়না পরিয়ে তাহাকে সাজালো। তপুকেও তার নতুন শেরণি পরিয়ে দিল। মাসুদ রুমে এসে এসব দেখে চোখের পানি থামাতে পারল না। সন্ধ্যার আজান হবে, আপনি অজু করে নামাজে যান। আমি এখানেই, আপনি একা ওদের সামলাতে পারবেন না। তপুকে এই চেয়ারে বসিয়ে দিন, আর আপনিও নামাজ শেষ করুন, বলে মাসুদ মসজিদে রওনা হলো। নামাজ শেষ করে ওদের পাশে বসিয়ে শবনম কিছুক্ষণ তিলত করল। তারপর তাহার নানির কাছে তপুকে দিয়ে সবার জন্য নাস্তা বানালো। তারপর তপুর খাবার বানিয়ে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিল। কাজের মেয়ে আর তাহার নানি সব রান্নাবান্না শেষ করেছে। খাওয়া শেষে সবাই রুমে গেল। ততক্ষণে তাহাও ঘুমিয়ে পড়েছে। আসসালামু আলাইকুম, আমি কি রুমে আসতে পারি? মাসুদ দরজার বাইরে দাঁড়িয়ে শবনমের অনুমতি চাইল। শবনম সালামের উত্তর দিয়ে আসতে বলল। তারপর বলল, আপনি আমার ঘরে আসতে কেন অনুমতি চাইবেন? এটা তো আপনার রুম। এটা যেমন আমার রুম, এটা আজ থেকে আপনার রুম। আমি শবনম আপু সম্পর্কে কিছু জানতে চাই, যদি আপনি বলেন তো। জি বলেন, কি জানতে চান? শবনম বাবু কেমন চরিত্রে ছিলেন? ওনার ঘর সংসার নিয়ে কি স্বপ্ন ছিল? এই কথা শুনে মাসুদের মন খারাপ হয়ে গেল। তারপরও বলল, আপনি যখন শুনতে চাচ্ছেন তো প্রথম থেকেই বলি। ও ছিল আমার স্বপ্নের রানী। ওকে নিয়ে আমার এই ভালোবাসার বাগান সাজানো। আমার মনের ভিতর ওর জায়গা এত উঁচু স্থানে যে কেউ ওখানে যেতে পারবে না। শবনম ছিল বাবা মায়ের 6 সন্তানের মধ্যে শেষ সন্তান। ওর জেনারেল শিক্ষিত হলেও ইসলামিক জ্ঞান প্রচুর ছিল। মাঝে মাঝেও ওর ধার্মিকতা আর আল্লাহর ওপর অগাধ বিশ্বাস আমাকে অবাক করত। আমার আম্মা ওদের বাড়িতে বেড়াতে গিয়ে ওকে দেখে আমার জন্য পছন্দ করেন। আমি তখন শুধুমাত্র নামাজ পড়তাম, কিন্তু ইসলামের প্রতি উদাসীন ছিলাম। খেলা, টিভি, সিনেমাতেই ছিল আমার সব। ও যখন ওই বাড়িতে বউ হয়ে আসলো, আমাদের বাড়িতে আম্মা ব্যতীত সবাই ছিল আধুনিকতার চাদরে আবৃত। ও প্রথম দিনে আমাকে জিজ্ঞেস করলো, নামাজ পড়েন? আমি বললাম, নামাজ তো পড়ি। কেন? নিয়মিত মসজিদে গিয়ে পড়েন? তাহাজ্জুদ পড়েন? আপনি আমাকে এসব জিজ্ঞেস করছেন কেন? আমাকে দেখে কি গেও ভূত লাগে? আর এসব বুড়োকালের ব্যাপার। বুড়ো হলে এমনিতেই করব সব। আচ্ছা, আপনি আর আপনার দাদা যদি দৌড় প্রতিযোগিতা করেন, তাহলে কে জিতবে? ইস, অবশ্যই আমি জিতব। এসব প্রশ্ন কেন? প্লিজ, আর কয়েকটা। এখন বলেন, আপনি কেন জিতবেন? কারণ আমি দাদার চেয়ে শক্তিশালী। দাদার চেয়ে আমার ইচ্ছা শক্তি এবং শারীরিক শক্তি বেশি। বুড়ো বয়সে উনি আর কতটুকু কি পারবেন? রাইট। এতক্ষণে এটা বুঝলেন। আমি তো প্রথম থেকে এটা জানি, যুবককে বুড়ো বয়সে উদ্দামতা কম। তাহলে এখন বলেন, যুবক বয়সের ইবাদত বেশি গ্রহণযোগ্য না বৃদ্ধ বয়সের? মানে কি বোঝাতে চান? এটা যে আমরা যখন যুবক বয়সে থাকি, তখন আমাদের ইচ্ছা শক্তি বেশি থাকে, উদ্দামতা থাকে, শরীরের শক্তি থাকে। আর এ সময় আমাদের জীবনের তথা যৌবনকালের হিসাব বেশি নেওয়া হয়। আমরা বৃদ্ধ বয়সে অসুস্থতা, ঠান্ডা, অলসতার জন্য ইবাদত করতে পারি না, কিংবা যতটুকু করি গ্রহণযোগ্য ততটুকু হয় জানি না। তাই এ সময় বেশি বেশি শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাইতে হয়, ইবাদত করতে হয়। এতে আমাদের ইহকাল যেমন সুখের তেমনি পরকালও। আর জীবনসঙ্গী এমন হয় প্রয়োজন, যার হাত ধরে দুনিয়াতে এবং জান্নাতেও ঘুরতে পারি। তাই আমি আপনাকে এত কিছু বললাম, কিছু মনে করবে না। এরপর থেকে ওর মিশন শুরু হলো। সবাইকে বোঝাতে শুরু করলো। আমাকে বুঝিয়ে ভালোবাসা দিয়ে নামাজের পাঞ্জাবি টুপি এগিয়ে দিত। এরকম করে করে আমি পুরো ইসলামের সঙ্গে রঙ্গিত হয়ে গেলাম। কিন্তু এবারের অন্যান্য 3 ভাই ভাবিকেও ইসলামের ছায়াতলে আনতে পারল না। অনেক কষ্ট, কটু কথা সহ্য করেছে, কিন্তু লাভের লাভ হলো ওই বাড়ি ছেড়ে চলে গেল। এমনকি আমার মেয়ের জন্মের সময় ওরা দেখতে আসেনি। এরপর আম্মা মারা গেলেন। আমাদের সুখের সংসার চলছিল। কত স্বপ্ন দেখত, মেয়েকে মানুষের মতো মানুষ করবে, ছোট থেকে ইসলামিক শিক্ষা দেবে, যাতে ওর সংস্পর্শে আসা সব মানুষকে যেন ইসলামের আলো পৌঁছে দিতে পারে। মেয়েটার জন্মের কিছুদিন পরই বাথরুমে আছাড় খায়। অনেক ব্লিডিং হয়। ডাক্তার বাঁচা নিতে না করেছিলেন। ও বলল সব আল্লাহর ইচ্ছা। তারপর তো তপুর বিষয়টা সম্পর্কে আপনি ডায়েরি পড়েছেন। ও আমাকে হাসপাতালে যাওয়ার পর বলেছিল যে ড্রয়ারে একটা ডায়েরি রাখা। ওর কিছু হলে যেন ডায়েরিটা পড়ি এবং সেটা মেনে চলি। সেদিন আপনার বায়োডাটায় আপনার নাম দেখে আমি চমকে উঠি। তারপর আপনি যখন বললেন পুরোপুরি পর্দা মেনে কি চাকরি করতে পারবেন, তখনই শবনমের কথা মনে পড়ে যায়।
আর আপনাকে আমি প্রস্তাব দিই। শবনম এতক্ষণ থেকে চুপচাপ শুনছিল। এখন বলল, তাহলে তাহা আমাকে কেন আম্মু ডাকে? ও কি ওর আম্মুকে চিনে না? আর আপু কি তপুকে দেখেননি? না, আল্লাহ সেই সুযোগ তাকে দেননি বলে মাসুদ চোখ মুছল। আর তাহার আম্মুকে বলতো, আমি যদি রাগ করে চলে যাই তাহলে তোমার আরেকটা আম্মু আসবে। ওকে আম্মু ডাকিও আর আদর করিও কেমন? আমিও কখনো বলিনি শবনম মারা গেছে। সবসময় জিজ্ঞেস করে আম্মু কখন আসবে। সেদিন আপনি ঠিকানা দেওয়ায় নিয়ে গিয়েছিলাম, যদি ওদের দেখে আমার মনে মায়া জন্মায়। তারপর এত ঘটনা, শেষ পর্যন্ত বিয়ে। আপনার ইচ্ছার ওপরই সব ডিপেন্ড করছে। কিন্তু আমি আমার বাচ্চাগুলোর জন্য শবনমের মতো মা চাই। বলুন, আপনি আমার কথা রাখবেন? বলে মাসুদ শবনমের হাত ধরল। আপনি তো শবনম আপুর জায়গা কাউকে দিবেন না। আমিও এটা চাইব না। কিন্তু স্ত্রীর অধিকার কি পাবো? কেন পাবেন না? আমি এটা করে গুনাহগার হতে পারবো না। আমার কাছে আপনারা দুজনের সমান অধিকার। ইসলামে আছে, কোনো পুরুষ যদি একের অধিক বিয়ে করে তাহলে যেন সব স্ত্রীদের সাথে সম আচরণ করে। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাকে আমার অধিকার দিতে। তাহলে কি আমি কাল থেকে চাকরিতে যাব স্যার? না ম্যাডাম, আপনি আজ থেকে ঘরের বস হয়ে গেছেন। ওদের গল্পের মধ্যেই ফজরের আজান হয়ে গেল। মাসুদ বলল, চলুন নামাজ পড়ে নেই, তারপর ঘুমাতে যাবেন। দুজনের নামাজ শেষ করার পর মাসুদ কোরআন তেলাওয়াত করে বসল। এত সুন্দর তেলাওয়াত কোনো ছেলে করতে পারে? শবনম অবাক হয়ে বসে শুনতেই থাকল। কখন যে তাহা উঠে তপুকে ঘুম থেকে তুলে খেলা শুরু করেছে খেয়ালই করল না। মাম্মাম মাম্মাম এ কথা শুনে চমকে শবনম বিছানার দিকে তাকালো। ওলে আমার সোনারে, দুজনে উঠে গেছ? তারপর তপুকে কোলে নিয়ে ওর প্রাকৃতিক কাজ সারল। তাহাকে ওর আব্বু বাথরুমে নিয়ে গেলেন। সব শেষ করে শবনম তপুকে কোলে নিয়ে রান্নাঘরে এসে দেখে তাহার নানি নাস্তা বানাচ্ছেন। মা, আপনি কেন কষ্ট করছেন? আমাকে ডাকলেন না? না রে মা, সকালে ঘুম থেকে উঠে আমার নাস্তা বানিয়ে সবাইকে খাওয়াতে খুব ভালো লাগে। তুমি বসো, আমি তপুর খাবারও বানিয়ে ফেলেছি। তারপর শবনমের দিকে তাকিয়ে দেখলেন ঘুমে ঢুলছে। আরে, তুমি তো একটুও ঘুমাওনি। কি সর্বনাশ, চোখ ফুলে গেছে। তাড়াতাড়ি নাস্তা খেয়ে ঘুমাতে যাও। ও কিছু না মা, পরে ঘুমাবো, আগে নাস্তা নেই। তাহার ক্ষুধা লাগছে। সবাই নাস্তা খাওয়ার পর তাহার নানি তপুকে আর তাহাকে সামলালেন। শবনম অনেকক্ষণ ঘুমালো, কিন্তু যতক্ষণ ঘুমেছিল ততক্ষণ মায়ের পাশে তাহা শান্ত বালিকার মতো বসেছিল। মাসুদও ঘুমিয়েছিল। দুপুরবেলা ঘুম থেকে উঠে গোসল করে নামাজ আদায় করল। তারপর অফিসে গিয়ে টাকা এবং শবনমের জন্য কিছু গিফট কিনে নিয়ে আসলো। নামাজ পড়ে কিছুক্ষণ জায়নামাজে বসে শবনমের অভ্যাস। আর এই বিশেষ করে মাগরিবের নামাজের পর মনে যেন এক অজানা প্রশান্তি বিরাজ করে। আজও সন্ধ্যায় নামাজ শেষ করে তাহার তপুকে নিয়ে জায়নামাজে বসে জিকির করতে লাগল। তাহা চুপচাপ মায়ের জিকির শুনছিল। তারপর বলল, আম্মু, তুমি অনেক ভালো। আল্লাহ তোমাকে অনেক আদর করবে। আমাকেও আদর করতে বলো। আম্মু, তুমিও আল্লাহকে যদি ডাকো তাহলে আল্লাহ তোমাকে আরো বেশি আদর করবেন। তুমি জিকির করবে? হুম, তাহলে আরো বেশি করব। তুমি আমাকে শিখাও। মাসুদ দরজায় দাঁড়িয়ে এসব শুনছিল। ওর মনে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। সে শবনমের কথা রাখতে পেরেছে, বাচ্চাদের একজন মা দিতে পেরেছে। রাতে মাসুদ সেই টাকা আর গিফট দিয়ে শবনমের দেনমোহর আদায় করল। পরদিন শবনমকে ওর ভাই ফোন দিয়ে বলল, শবনমের ফর্ম ফিল আপ, তাই তাকে কলেজে যেতে হবে। মাসুদ এটা শুনে শবনমকে জিজ্ঞেস করল, আমি যদি নিয়ে যাই আপত্তি আছে? আপত্তি থাকবে কেন? আমি তো আরো খুশি হব। শবনম আর মাসুদ বেরিয়ে আসার সময় তাহাও আসতে চাইছিল, কিন্তু মাসুদ বলল, আজ তোমার বিয়ের প্রথম, পর কলেজে যাচ্ছ। তাছাড়া ফর্ম ফিল আপের নানা ঝামেলা থাকে। ওখানে গিয়ে তাহা অনেক সিনকেট করতে পারে। আজ নয়, অন্যদিন নিয়ে যাবে। শবনম তাহাকে অনেক বুঝিয়ে চকলেট এটা সেটা দিয়ে আসবে বলে রেখে আসলো। গাড়িতে ওঠার পর শবনম মন খারাপ করে বসে আছে দেখে মাসুদ জিজ্ঞেস করল, কি হয়েছে আমার বউটার, জানতে পারি? না, কিছু হয়নি তো। কেন? তাহলে মন খারাপ করে বসে আছো কেন? তাহার তপুর জন্য খারাপ লাগছে। মেয়েটা সারাক্ষণ আম্মু বলে ডাকবে আর কাঁদবে। এত চিন্তা করো না, ওর নানি আছেন তো। তাছাড়া আমরা তাড়াতাড়ি আসার চেষ্টা করব। এভাবে কথা বলতে বলতে ওরা কলেজের গেটে গাড়ি এসে থামালো। মাসুদ গাড়ি থেকে নেমে শবনমকেও গাড়ির দরজা খুলে দিল। কলেজের ডিপার্টমেন্টে আসার পর ওর সাথীর আর ক্লাসের মেয়েরা ওকে সেমিনারে নিয়ে গেল। ওরা ওকে অপমান আর টিটকারি করার সব ব্যবস্থা করে রেখেছে। কারণ শবনম বরাবরই পড়ালেখায় ভালো। মার্কের দিক থেকে কেউ ওর আশেপাশেও ঘেঁষতে পারে না। তাছাড়া শবনম সবসময় একা থাকে।
বিনা প্রয়োজনে কারোর সাথে কথা বলে না। ছেলেদের সাথে তো বলে না। অনেক মেয়ে ছেলেদের পক্ষ থেকে প্রেমের প্রস্তাব নিয়ে এসেছিল। ও উল্টো তাদেরকে হাদিস কোরআনের আলোকে বুঝিয়েছে। ছেলেরা অনেক চেষ্টার পরও ওর মুখ দেখতে পারেনি। এতে সবাই ক্ষেপে আছে ওর ওপর। একজন জিজ্ঞেস করল, কি রে, শুনলাম টাকার জন্য নাকি বুড়ো একটা মানুষকে বিয়ে করেছিস? না না, বুড়ো না, শুধু 2 বাচ্চার বাপও। আরেকজন বলে উঠল। এ কথা শুনে সবাই হু হু করে হাসিতে ফেটে পড়ল। তাই এখন আর পড়ালেখা করে কি করবি? ফ্রি বাচ্চা পাইছিস, সাথে টাকা ওর ওই বুড়ো। এদেরকে সামলা। মিছে এখানে এসে পরিবেশ নষ্ট করছিস কেন? শবনম ওদের আচরণে থতমত খেয়ে দাঁড়িয়ে থাকল। আমাদের সাথে তো বড় অহংকার করে চলতে। মনে হতো কোথাকার কোনো রাজপুত্র এসে নিয়ে যাবে। এখন সে অহংকার গেল কোথায়? শবনম বলল, দেখো, তোমরা আমার সম্পর্কে এভাবে বলতে পারো না। আর আমি কখনো অহংকার করিনি। এটা ভুল। পাশ থেকে শবনমের বেস্ট বান্ধবী বলে উঠল, শবনম, তোর কাছ থেকে আমরা এটা আশা করিনি। সাইমা, তুই এদের সাথে? শবনম আর কিছু বলতে পারল না। কান্না, দুঃখে আর অপমানে ওর কথা আটকে গেল। নিজেকে সামলে নিয়েও বলল, আমি এখানে পড়ালেখা করতে এসেছি, কারো উপহাসের বস্তু হতে নয়। আর আমি কি করব না করব এটা আমার পার্সোনাল ব্যাপার। কেউ বাইরে থেকে দেখে কথা বলার কোনো অধিকার নেই। দরজার বাইরে থেকে রাতুল নামের একটা ছেলে বলল, কাজ হয়ে গেছে, এবার দেখি কি করে। আমাকে পেছনে ঘুরঘুর করিয়েছে। এখন দেখি কিভাবে সংসার করে। শবনম দৌড়ে বাইরে এসে দেখল 2টা ছেলে মাসুদকে ধরে ধরে নিয়ে আসে। আর ওর কপাল বেয়ে রক্ত ঝরছে। মাসুদ বলে চিৎকার করে শবনম দৌড়ে ওর পাশে আসলো। কি হয়েছে ওনার? পাশে থেকে একজন বলল, ওই গাছের নিচে পড়েছিলেন। কারা যেন ওনাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। মারাত্মক জখম হয়েছে। এক্ষুনি হাসপাতালে নিতে হবে। ইয়া আল্লাহ, এ কি হলো? কি অপরাধ করলাম এখানে এসে? ও মাসুদকে ধরে কান্না শুরু করলো। একজন ডিপার্টমেন্ট থেকে ফোন নিয়ে অ্যাম্বুলেন্সে আনালো। সবাই তাড়াতাড়ি করে মাসুদকে হাসপাতালে নিয়ে আসলো। ততক্ষণে অতিরিক্ত ব্লিডিংয়ের কারণে মাসুদ জ্ঞান হারিয়েছে। ভাগ্য ভালো, মাসুদের রক্তের গ্রুপের রক্ত হাসপাতালে স্টকে ছিল। তাড়াতাড়ি ওকে রক্ত দেওয়া হলো। এদিকে শবনম ওর বাড়িতে ফোন দিয়ে ওর ভাইকে আসতে বলল। তখনও মাসুদের জ্ঞান ফেরেনি। ডাক্তার বলেছে 1 ঘন্টা লাগতে পারে। তাই শবনম ওর ভাইকে রেখে বাসায় গেল। তাহার তবু কি করছে দেখতে হবে। বাসায় এসে ঢোকার সাথে সাথে তাহা দৌড়ে এসে কোলে উঠে বলল, আম্মু, চকলেট আনছো? আমার আব্বু কই? না আম্মু, এখন আমরা সবাই একসাথে গিয়ে আইসক্রিম খাবো, হবে না? আম্মু, তোমার মুখে কি হয়েছে? না আম্মু, কিছু না, চলো, রেডি হতে হবে। এমন সময় তাহার নানি এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে শবনম? এত তাড়াতাড়ি ফিরলে যে? তাহার আব্বু কই? মা, আগে রেডি হন, হাসপাতালে যেতে হবে। কেন মা, কি হয়েছে? তোমার মুখ ফোলা কেন? কাঁদছো কেন? মা, কলেজে কারা যেন তাহার আব্বুকে মেরেছে। পরে সব বলবো, আপনি রেডি হন। তারপর শবনম তাহার তবুকে কাপড় পরিয়ে গাড়িতে উঠল। মাসুদ এখনকার ভালো বিজনেসম্যান হওয়ায় সবাই ওকে চেনে। তাই কলেজ থেকে ওদের বাসায় গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। হাসপাতালে এসে দেখল মাসুদের বোন, ভাই, ভাবি সবাই এসে উপস্থিত। হাসপাতালের কেবিন ভর্তি লোকে। মাসুদেরও জ্ঞান ফিরেছে। ও তবুকে কোলে নিয়ে তাহার হাত ধরে মাসুদের পাশে বসল। রুমে গায়েরে মাহরাম থাকায় শবনম মুখটা ঢেকে রেখেছে। এখন কেমন লাগছে আপনার? কারা এমন করেছে? আপনি তাদের চিনবেন? ফাজিল মেয়ে, এখন এসে দরদ দেখায়। তোমাদের মতো বোরখাহলি ভূতরাই সকল অনর্থের মূল। টাকা দেখে আমার ভাইকে পটিয়েছিস, তারপর কলেজে নিয়ে মারতে চাইছিলি। এখন আবার এখানে কেন এসেছিস? মাসুদের বড় মন শবনমকে এসব কথা বলে রাগ ঝাড়ল। সাথে সাথে পাশ থেকে মাসুদের ভাই বলে উঠল, অপয়া মেয়ে, কাল এসে আজ অঘটন শুরু করেছে। আমার ভাইয়ের সম্পদ গ্রাস করতে চায়। প্লিজ তোমরা থামো। কি শুরু করেছো এখানে? কেন থামবো? ও তো তোমাকে জাদু করেছে। দেখো মুনাপো, এসব বলিস না। তোমরা তো আর একেবারে ভালো মানুষ নও। এতদিন থেকে যে বাচ্চাদের নিয়ে কত কষ্টে ছিলাম, এসেছিলে একবার দেখতে কেমন আছি। আমার স্ত্রী মারা যাওয়ার সময় তো আসনি। দাফনের পর এসে আলগা দরদ দেখিয়েছিলে। কেন রে, আমরা কি আসিনি? আমরা তোর ভালো চাই। ওই ডাইনি তোর সব শেষ করবে। আমি অসুস্থ, এসব কথা আমার সামনে বলিও না। ও যাই হোক, এখন আমার স্ত্রী, আর আমিও জানি কেমন। আপু, তুমি ওদের মারো, ওরা ভালো না। আম্মুকে শুধু বকে। এই, কে তোর আম্মু? ও তোর আম্মু না, তোর আম্মু মারা গেছে। যত সব ঢং। মুনার ধমকে তাহা কান্না শুরু করে দিল। আপু, ভাইয়া, তোমরা এখন যাও প্লিজ। এখন তো দরকার পড়বে না। সময় মতো ঠিকই দরকার লাগবে বলে সবাই বেরিয়ে গেল। মাসুদ শবনমের দিকে তাকিয়ে দেখল চোখে পানি। শবনম নীরবে কাছে। আমার জন্য তুমি কত অপমান সহ্য করছো। আমি এরকম হবে জানলে
তোমাকে বিয়ে করতাম না শবনম। শবনম ওর মুখে হাত দিয়ে বলল, এসব বলবেন না। এখন কেমন লাগছে? ভালো। তোমাকে কি কলেজে ওরা অপমান করেছে? এগুলা কিছু না। আপনাকে কে এসব করেছে? তুমি যাওয়ার কিছুক্ষণ পর একটা ছেলে আমাকে ডেকে নিয়ে একটা নির্জন গাছের নিচে নিয়ে গেল। আমার সাথে নাকি কি কথা আছে। তারপর তোমার সম্পর্কে অনেক বাজে কথা বলেছিল। আমি প্রতিবাদ করাই পিছন থেকে শক্ত কিছু দিয়ে কেউ আঘাত করেছে। আমি পড়ে যাওয়ার পরেও ওরা আমাকে মারল। আমার সম্পর্কে কি বাজে কথা? আপনি ওদের সাথে লাগতে গেলেন কেন? তোমাকে নিয়ে খারাপ কথা বলবে আর আমি চুপ করে থাকবো? ভাবলে কি করে? আমি তো তোমাকে চিনি তুমি কেমন মেয়ে। আমাকে 2 দিনে চিনে ফেলেছেন। আর ওরা কলেজে পড়ে সুশিক্ষা নয় কুশিক্ষিত হচ্ছে। ওরা মেয়েদের সম্মান দিতে জানে না। সমাজে ওদের মতো কিছু বাজে স্বভাবের ছেলেদের জন্য আজ মেয়েদের এত লাঞ্ছনা সহ্য করতে হচ্ছে। আর মেয়েরা কি কম? তোমাকে ওরা কি বলল শুনছি তো আমি কিছু। বাদ দেন এসব। এখন বিশ্রাম নেন। আমি বাচ্চাদের কিছু খাইয়ে নিয়ে আসি। সত্যি শবনম, তোমার তুলনা হয় না। তুমি আমার জন্য, আমার বাচ্চাদের জন্য কতটা ত্যাগ স্বীকার করেছো, কতটা অপমান সহ্য করছো। আমি কি করে যে তোমাকে ধন্যবাদ জানাবো, কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। ধন্যবাদ? বউ তার স্বামীর প্রতি দায়িত্ব পালন করলে আর মা তার বাচ্চাদের লালন পালন করলে ধন্যবাদ দিতে হয়, আগে জানতাম না। মাসুদ কিছু না বলে ওর দিকে তাকিয়ে রইল। চোখে পানি আর মুখে হাসি। এ হাসি যে পরম পাওয়ার তৃপ্তি। এ পানি যে ভালোবাসার প্রতিটি মুক্তকণা, যা বলা যায় না, শুধু অনুভব করা যায়। শবনমকে বিশ্রাম নিতে বলে তাহা তপু আর তপুর নানিকে নিয়ে বাইরের রেস্টুরেন্টে চলে আসলো। 2 দিন পর মাসুদ বাসায় আসলো। বাসায় আসার পর থেকে মাসুদ শবনমকে বোঝাচ্ছে ফর্ম ফিল আপ করার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য। কিন্তু শবনম কিছুতেই রাজি না। ওর মতে ওর এখন সংসার আর বাচ্চারাই সবকিছু। তাহার নানিও চলে গেলেন। কিন্তু নতুন করে আবার আরেক সমস্যার সৃষ্টি করলো মাসুদের ভাবিরা। ওরা প্রতিদিন যাওয়া আসা করে আর শবনমকে উল্টো কথা বলতে থাকে। এদেরকে এত আদর দিতে নেই। এরা বড় হয়ে ঠিকই বুঝিয়ে দেবে শবনম ওদের সৎমা। শবনম প্রতিদিন বিকেলে সন্ধ্যায় ওদের নিয়ে বসে খেলা করে, গজল শোনায়, জিকির পড়ে। একদিন সন্ধ্যায় নামাজ শেষ করে তাহার তপুকে নিয়ে বসে বসে জিকির করছিল। এমন সময় তাহা জিজ্ঞেস করল, আম্মু, আমাদের বাসায় টিভি আনো না কেন? টিভি? কেন আম্মু? টিভি তো পচা একটা জিনিস। টিভিতে সবাই সবাইরে মারে, গালি দেয়। না না আম্মু, টিভি তো অনেক সুন্দর জিনিস দেখায়, গান দেখায়। আম্মু আব্বুকে বলো না টিভি আনতে। আম্মু, তোমাকে এসব কে দেখিয়েছে বলো? বৌমা দেখাইছে। আম্মু বলো তো, তোমার আম্মুকে তোমাকে বাজে কথা বলবে? না তো, আমার আম্মু কট্ট ভালো। বলে তাহা শবনমকে জড়িয়ে ধরল। শবনম তাহাকে পাশে বসিয়ে তপুকে কোলে নিয়ে বলল, তাহা মা, আমার কথা শোনো। আমরা যে বড় হই সেটা কে করে জানো? নিজে নিজে বড় হই না। আমরা বড় হই খাবার খেয়ে। এই খাবার আল্লাহ আমাদের দেন, তাই আল্লাহর কথা আমাদের মানতে হবে। আম্মু, খাবার তো আব্বু আনে। আব্বু কই পায়? বাজারে। আর এই খাবারগুলা মাটিতে ফলে, আর মাটিতে এদের বড় করে দেন আল্লাহ। দেখো না কত সুন্দর ফুল, পাখি, গাছ, নদী সব আল্লাহ দিয়েছেন। এই যে আকাশ, এটা মানুষ উপরে ধরে রাখতে পারবে? এটা আল্লাহ ওনার শক্তি দিয়ে ধরে রেখেছেন। এই যে তোমার আম্মু, আম্মু কতদিন তোমাদের সাথে যে ছিলাম না, আবার আসছি। আর তুমি আম্মু পাইছো, আম্মুকে দিল, আল্লাহ দিছেন। তোমাকে যদি কেউ চকলেট দেয়, আদর করে, তবে তুমি তাকে কি করবে? খুশি হব, থ্যাঙ্কু বলবো? হুম। তো আল্লাহ তোমাকে বড় করছেন, খাবার দিচ্ছেন, আব্বু আম্মু দিচ্ছেন, তাকে থ্যাংক ইউ দিবা না? দিব তো। আল্লাহ কত ভালো। আচ্ছা আম্মু, আল্লাহকে পাবো কই? হুম, আল্লাহ সবখানে আছেন, সব দেখছেন। এই যে তোমার নাক, শ্বাস ফেলছো না? হুম। জোরে একটা শ্বাস নিয়ে তাহা বলল, তোমার শ্বাসের জায়গার চাইতেও আরো কাছে আছেন আল্লাহ। এই যে আমি প্রতিদিন নামাজ পড়ি না, আব্বুও পড়ে, সবাই পড়ে। তারা নামাজের মাধ্যমে ধন্যবাদ দেয় আল্লাহকে। আমি তো নামাজ পড়ি না। আমি তোমাকে আস্তে আস্তে শিখাবো। শিখবে না? শিখাও। এখন তো পারবা না, আরো বড় হও। এখন কি তুমি আল্লাহকে খুশি করতে চাও, ধন্যবাদ জানাতে চাও? চাই তো। তাহলে বলো আলহামদুলিল্লাহ। আলহাম হয়নি, আবার বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা কি? এটার অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর, মানে আল্লাহ সব থেকে বড়, ভালো, দয়ালু। এখন আল্লাহকে খুশি করতে হলে টিভি দেখবা না, জিকির পড়বা, আম্মু আব্বুর কথা শুনবা, আর আম্মুর সাথে জিকির পড়বা। আম্মু যা শিখায় শিখবা, ঠিক আছে? টিভি দেখলে কি হয়? আল্লাহ টিভি দেখতে নিষেধ করেছেন। আর আল্লাহর কথা না শুনলে আল্লাহ রাগ করবেন। তুমি আল্লাহকে রাগাতে চাও? না। আল্লাহ রাগ করলে কি আমাকে মারবেন? না। তোমাকে খাবার দিবেন না, সুন্দর করে দিবেন না। আর আল্লাহর কথা শুনলে যাই যাইবা তাই পাইবা। সত্যি বলছো আম্মু? সত্যি।
আম্মু কি মিথ্যা বলে? না। আল্লাহ, আমি আর টিভির কথা বলবো না। তুমি রাগ করো না। এই তো আমার লক্ষ্মী আম্মু। এই সময় তপু ক্ষুদ্রায় মাম্মা বলে কান্না শুরু করলো। শবনম তপুকে আদর করে খাওয়াতে নিয়ে গেল। রাতে শবনম ভাবছে, এভাবে ওরা আসে উল্টাপাল্টা বলে তাহাকে বিগড়ে ফেলবে। আজ মাসুদকে এসব বলতে হবে। রাতে মাসুদ আর শবনম খাওয়া শেষ করে রুমে আসার পর শবনম বলল, আপনাকে একটা কথা বলতে চাই, যদি কিছু মনে না করেন। তোমার আপনি শব্দটা কোথাও আগে রেখে আসো। কেমন পরপর মনে হয়। এখনো তুমি বলতে পারো না? অভ্যাস হয়ে গেছে তো, তাই। এখন বলো। তোমাকে একটা কথা বলার ছিল। ইয়ে মানে, আপনাকে। আবার? সরি। বলছি পরে। কিন্তু কথাটা খুব জরুরি। আগে তুমি করে বলো, প্লিজ। রসিকতা পরে করিও। এখন আমার কথা শোনো। হা হা হা। এই তো হয়ে গেল। তোমাকে রাগালে আর অধৈর্য করলে দেখা যায় মুখ দিয়ে কথা বের হয়ে যায়। শবনম চুপ হয়ে বসে আছে দেখে মাসুদ ওর পাশে এসে ওকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে আমার বইয়ের? কি জরুরি কথা বলো। শবনম একে একে সব কথা বলার পর মাসুদও চিন্তিত হয়ে গেল। আমি কালই আমার বাসায় সবার আশা নিষেধ করে দেব। না না, এভাবে না করলে ওরা আরও উল্টাপাল্টা কিছু করে ফেলবে। সিস্টেমে ওদের সরাতে হবে। কিভাবে? আমি ওনাদের সাথে ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করব। তাহার পাশে পাশে থাকব। ইসলামিক বই দেওয়ার চেষ্টা করব। হয়তো আল্লাহ হেদায়েত করতে পারেন, নয়তো বাসায় আসা ছাড়বে। এটাই ঠিক। আমার বউটার এত বুদ্ধি। বুদ্ধি না ছাই, আগে তাহাকে সঠিক পথ দেখাতে হবে। আচ্ছা, শিশুতোষ ইসলামিক বই, ইসলামিক গজল এগুলো আনলে কেমন হয়? অ্যান্ড্রয়েড ফোনে গজল আনলে আগ্রহী হয়ে দেখ। তাহলে মোবাইল আর টিভির প্রতি আগ্রহী হবে। তুমি বইগুলো আনতে পারো। আর আমি কাল থেকে আমার মিশন শুরু করব। পরদিন থেকে গল্প ছলে শবনম তাহাকে সাহাবীদের কাহিনী, সূরার বিভিন্ন অংশ শিখাতে শুরু করল। কিন্তু এক সপ্তাহ যেতে না যেতেই আরেক সমস্যার সৃষ্টি হলো। তাহা কোথা থেকে কাপড়ের একটা প্যাকেট এনে বলল, আম্মু, এগুলো পরায় দাও। এগুলো কি তাহা? কাপড়। এগুলো পরলে আমাকে খুব সুন্দর লাগবে। শবনম প্যাকেট খুলে দেখল ছোট বাচ্চাদের টপস আর জিন্স। কে দিছে এসব? বলবো না। উনি না করেছে। কারো কথা বলতে নেই। তাহাম্মুকে কিছু লুকাতে নেই। আল্লাহ রাগ করবেন, বলো আমায় কে দিছে। আগে পড়াও আমাকে। এগুলা পড়লে তো তোমাকে সুন্দর লাগবে না আম্মু, বিশ্রী লাগবে। না, পড়াও সুন্দর লাগবে। তাহা এমন বায়না ধরল যে শবনম কি করবে বুঝতে পারছে না। তবুকে কাজের মেয়ের কাছে দিয়ে তাহাকে নিয়ে নিজের রুমে ঢুকল। আগে দেখিও আমাকে এরকম কাপড় পরলে কেমন লাগে। তুমি কাপড় কই পাবে? আছে না? দাঁড়াও, আমি পরে আসি। শবনম ওয়ারড্রোব খুলে মাসুদের শার্ট আর প্যান্ট নিয়ে চেঞ্জ রুমে এসে চেঞ্জ করল। যখন তাহার সামনে এসব পরে আসলো, তাহা হাসতে হাসতে গড়িয়ে পড়ল, আম্মু, তুমি আব্বুর কাপড় পরছ? তোমাকে ছেলে লাগছে। ছেলের কাপড় কেন পরেছ? আম্মু, সুন্দর লাগে না। তোমার কাপড় পরো। সুন্দর লাগে না? না, বিশ্রী লাগছে। আমার আম্মু এসব পরবে না। তোমার কাপড় পরো। তোমাকে এখন আম্মু লাগে না। এখন তোমার কাপড় দাও। এই দেখো তো, এই প্যান্টটা তোমার আব্বুর প্যান্টের মতো না? হুঁ। আর এই যে টপস, তুমি ছোট বলে সুন্দর করে দিছে। তোমার আব্বুর শার্টের মতো না? তো তুমি মেয়ে হয়ে এসব ছেলেদের কাপড় পরলে আল্লাহ রাগ করবেন না? ঠিক তো। তাহলে বলো, এসব কাপড়ে তোমার আম্মুকে যদি সুন্দর না লাগে, তাহলে আমার তাহা মামনিকে কেমন লাগবে? না না, আম্মু, আমি এসব পরব না। ফুপি পচা। ফুপি মিথ্যা বলে। ফুপি বলল সুন্দর লাগবে। হুম। তুমি আমার কথা শুনবা? আম্মু যে কাপড় দেব পরবা? পরবো তো, আগে এগুলো খুলো। শবনম কাপড় চেঞ্জ করে সে তাহাকে আদর করে নতুন গোল ফ্রক পরিয়ে দিল। রাতে মাসুদ আসার পর এ ঘটনা বলতে মাসুদও হাসতে হাসতে বলল, সত্যি তোমার বুদ্ধির তারিফ হয় না। তা কাপড়গুলোকে একবার আমাকে পরে দেখাবে? কি যে বলো না। এটা তো মেয়েটাকে ইমোশনালি বোঝালাম। প্রত্যেক মেয়ে তার মাকে রানী ভাবো। তারা ভাবে পৃথিবীতে সবচেয়ে সুন্দর আর ভালো মানুষ হচ্ছে তার মা। মা যা বলবে তাই সঠিক। আমরা প্রতিটা মা যদি এটা বুঝতাম, তাহলে সন্তানদের সঠিক শিক্ষা দিতে পারতাম। হুম। তা ছেলেরা কি মাকে ভালোবাসে না? আমি তো তা বলিনি। বলেছি মেয়েরা বেশি সেন্টিমেন্টাল হয়। এ কথা বলে শবনম মন খারাপ করে বসে থাকল। কি হয়েছে শবনম? কষ্ট পেয়েছো আমার কথায়? কষ্ট পাওয়ার তো কিছু বলনি তুমি। তাহলে হঠাৎ মন খারাপ কেন? মায়ের কথা খুব মনে পড়ছে আজ। উফ, আমি একটা কত গাধা। এতদিন থেকে তোমাকে মায়ের বাড়িতে নিয়ে গেলাম না। নিজেকে কখনো ছোট করবে না। আমি চাই না আমার স্বামী আমার কাছে বা কারো কাছে ছোট হোক। আমার জন্য বা অন্য যে কোনো কারণে। এতদিন বিভিন্ন ঝামেলার জন্য যাওয়া হয়ে ওঠেনি। তুমি চাইলে আর ফ্রি হলে ইনশাল্লাহ দু একদিনের ভিতরে যেতে চাই। তোমাকে যত জানছি ততই মুগ্ধ হচ্ছি। তোমাকে কি বলে উপাধি দেব, আমি কোথাও জায়গা দেব, মাঝে মাঝে ভেবে পাই না স্বপ্ন।
মুগ্ধ নয়নে এদিকে তাকিয়ে কথাগুলো বলল মাসুদ। যেখানে রাখো, আপার চেয়ে নিচে রাখবা। উনি আমার বড়, ওনার তুলনায় আমি কিছুই না। আমি ওনার সম্মান ভালোবাসা কেড়ে নিতে চাই না। এই জন্যই তো তুমি তুলনাহীন। তোমার তুলনা তুমি। পাওয়াতে সুখ নয়, ত্যাগেই সুখ, তা সবাই বুঝে না। থাক, দুজনকে দুই স্থানে রাখো। এখন চলো, ঘুম পেয়েছে। জানি না আল্লাহ আমার উপর এত রহম কেন করেছেন। আমি দুইজন স্ত্রীকে আমার যোগ্যতার চাইতে বেশি পেয়েছি। আমি দোয়া করি জান্নাতের জন্য আমি দুজনের সাথেই থাকতে পারি। আর আমরা কালই মাকে দেখতে যাব। পরদিন সকালে মায়ের বাড়িতে গিয়ে শবনম চমকে গেল। শবনম বাড়িতে আসার পর দেখল মা পুরোপুরি সুস্থ হয়ে গেছেন। এতদিন চিকিৎসা করানোর পর যে ও অসুখ সারাতে পারেনি, আস্থা নেই বললে চলে। আবার সে আগের মতো হাসি খুশি মানুষ। তার চেয়ে বড় চমক, তাদের বাড়ির রূপ পুরো পাল্টে গেছে। এরা নিম্নবিত্ত ছিল, তাই ইচ্ছে থাকলেও বাড়িতে কাজ করাতে পারেনি। কোনো মতে বাড়িটা তুলে থাকার ব্যবস্থা করা হয়েছিল। এখন সম্পূর্ণ বাড়িতে আধুনিকতার ছোঁয়া। মায়ের যাতে একটুও কষ্ট না হয় সেরকম করে সব বানানো হয়েছে। এসব দেখে অবাক হয়ে গেল। মাসুদের অবস্থা দেখে মিটিমিটি হাসছে। তবুকে কোলে নিয়ে মায়ের পাশে গিয়ে মাকে সালাম দিল। তারপর জিজ্ঞেস করল, মা, এসব কে করেছে? আলহামদুলিল্লাহ, তুমি তো দেখি পুরো ভালো হয়ে গেছো। কেন রে মা, তুই জানিস না কিছু? না মা, কি জানবো? বলো না মা, কে এসব করেছে? আগে রেস্ট কর, আমি নাস্তা নিয়ে আসি। আমিও তোমার সাথে আসছি মা। তারপর মাসুদের কাছে তপুকে নিয়ে তাহাকে আদর করে বলল, আম্মু, তুমি বসো, আমি তোমার জন্য নাস্তা বানিয়ে আনি। আম্মু, নাস্তা কি খুব মজা? খুব মজার নাস্তা আনবো। আচ্ছা যাও, আগে পাপ্পি দাও। শবনম তাহাকে তপুকে কপালে চুমু দিয়ে চলে যাচ্ছে দেখে তাহা বলল, আম্মু, আব্বুকেও দাও, না হলে আব্বু কাঁদবে। ওরে বাবা মেয়ে কয় কি? আমি কিছু বলছি না বলে চলে যাচ্ছ, আর আমাকে চুমো থেকে বঞ্চিত করছো। আমার মেয়ে ঠিকই বলেছে। মুচকি এসে মাসুদ বলল, তা চুমু না দিলে আপনি কি কাঁদবেন মিস্টার জামাই? কাঁদবো তো। তাহলে এখন কেঁদে দেখাও। বড় হয়ে গেছি না, কাঁদতে লজ্জা করে? তাহলে বড় মানুষদের আদর করতে নেই। এখন তাহার কথাই দিচ্ছি, পরে আর দেব না। বলে শবনম মাসুদের কপালে, দেখা যাবে সময় আসলে। দেখিও। বলি শবনম রান্নাঘরে চলে গেল। মায়ের সাথে নাস্তা বানাতে গিয়ে জিজ্ঞেস করল, মা, এখন বলো কি করে এসব হলো? কেন রে? তোর বিয়ের পরদিনই তো তাহার বাবা আসলো। বলল মা আমাকে শবনম পাঠিয়েছে আপনার খোঁজ নিতে। তারপর আমার অসুস্থতা দেখে সেদিনই ভালো ডাক্তারের কাছে নিয়ে গেল। উনি ওষুধ দিলেন, ভালো খাবার, কেয়ার করার কথা বললেন। মাসুদ বলল, তোকে জানানোর দরকার নেই, ও সময় হলে আসবে। আমাকে সুস্থ করে তোকে চমকাতে চায়। পরদিন অনেক জিনিসপত্র আর কাজের মানুষ এনে বাড়ি ঠিক করাতে শুরু করলো। আমি না করতে বলল, মা, আমার কেবলই মনে হয় শবনমকে আপনার কাছ থেকে কেড়ে নিয়েছি। আপনি ঠিকমতো খাচ্ছেন না, কিছু করতেও পারছে না। এগুলো আমার সহ্য হয় না। মনে করেন মেয়ে দিয়ে একটা ছেলে পেয়ে গেছেন। আমি বললাম, কি যে বলেন বাবা, আপনি তো আমার ছেলে। তাহলে ছেলে হিসেবে আমি সব কিছু করছি। আপনি বাধা দিলে কষ্ট পাবো। এরপর থেকে প্রতিদিন সকালে বিকালে এসে দেখে যেত, খাবার খাইয়ে ওষুধ খাইয়ে যেত। প্রতিদিন ফ্রুটস আর আমার পছন্দের খাবার নিয়ে আসত। সাইমেরও চাকরির ব্যবস্থা করেছে। সাইমের চাকরি? ও আবার কি চাকরি করবে? শবনম অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন? তুই যেটা করতি সেটা সাইমকে দিয়েছি জামাই। ততক্ষণে নাস্তা বানানো শেষ। শবনম তাহার জন্য তার পছন্দের চিংড়ি নুডলস আর জুস বানালো। তপর জন্য ফ্রুট আর দুধ মিশিয়ে এক ধরনের মিক্স জুস বানালো। আর মাসুদের জন্য নুডলস সহ অন্যান্য খাবার। শবনম নাস্তা নিয়ে এসে মাসুদের পাশে বসে নীরবে বলল, প্রতিদান দেবে ভালো কথা, একবার জানাতে পারতে। তারপর তাহাকে নাস্তা দিয়ে তপুকে খাওয়াতে বসল। তাহা এসব খাবার দেখে বলল, আম্মু, এটা তো নোটস, নাস্তা কই? এটার নামই নাস্তা। তোমার তো খুব পছন্দের আম্মু, মজা করে বানিয়েছি, খাও। মিথ্যা বললে কেন? নোটসকে নাস্তা বলছো কেন? মুখ গোমরা করে বসে থাকল। শবনম কিছু বলতে চাইলে মাসুদ থাকে চুপ থাকে বলে তাহাকে বলল, বলো তো তাহা, এখানে কি কি আছে? এখানে নোটস, জুস, বিস্কিট, মিষ্টি, ভাইয়ার জুস আছে। কেন আব্বু? এখন কেউ বাড়িতে আসলে মেহমান, আসলে কি মেহমানকে বলতে পারবো তোমার জন্য জুস বানাচ্ছি? এত কিছু বলতে পারবো না। তাই সব কিছুর নাম একসাথে নাস্তা বলে আমরা, বুঝেছ? তাই এখন তোমার আম্মু কষ্ট পেয়েছে, সরি বলো। সরি আম্মু। ওকে তাহা, এখন নাস্তা খাও। বলে শবনম তপুকে জুস খাওয়াতে লাগলো। তাহার কিছু না বলে সেও নাস্তা খাওয়া শুরু করলো। কিন্তু মাসুদকে শবনম খাওয়ার কথা না বলায় মাসুদ চুপ করে বসে আছে। নাস্তা খাচ্ছ না কেন? কেউ আমাকে খেতে বলেনি। নাস্তা যখন আনা হয়েছে তখন খাওয়ার জন্যই আনা হয়েছে। তাই বলে ভদ্রতা করে বলা যায় না নাস্তা খাও? আমাকে তো কেউ কিছু বলে না।
আমি যে দিনরাত চিন্তায় ছিলাম, আমাকে তো কিছু বলা হয়নি। শবনম, আমি তোমাকে বলতে চাইছিলাম, কিন্তু সেটা পরে শোনা যাবে। এখন নাস্তা খাও। সেদিন ওরা সারাদিন শবনমের বাড়িতেই থাকল। বাড়ির অন্যান্য মানুষেরা নানা কথা বলাবলি করছে। ধনী জামাই পেয়ে মাকে আর ভাইয়ে খাওয়ানোর জন্য বিয়ে করেছে। না হলে কি 2 বাচ্চার বাবাকে, ওর দ্বিগুণ বয়সী একটা ছেলেকে কোনো মেয়ে বিয়ে করে? সৎমা হয়ে গেছে, না জানি বাচ্চাদের কত কষ্ট দেয়, সারাদিন না খাই রাখে। না হলে এই বয়সে বাচ্চারা কত মোটাসোটা হয়, এটা সেটা আরো কত কিছু। শবনম কারো কথার কোনো জবাব দিল না, কিন্তু সারাদিন মাসুদের সাথেও রাগে একটা কথা বলল না। ও তো স্ত্রী ছিল, অর্ধাঙ্গিনী ছিল, কিন্তু মাসুদ কি করল? সবকিছু ওর কাছ থেকে লুকালো, তাও শবনমের নিজের বাড়ির বিষয়। মাসুদ ওর রাগ দেখে কিছু বলল না। স্বাভাবিক রাগ করতে পারে, সময় মতো বুঝিয়ে বললেই হবে। বিকেলে বাসায় আসার সময় শবনম গাড়িতে বসে বসে ভাবল, একজন মানুষ তার জন্য, মায়ের ভাইয়ের জন্য এত কিছু করেছে, এরকম কজনই বা করে? তাছাড়া মাসুদ তাকে কত ভালোবাসে। এই 1 মাসে বুঝেছে মানুষটা কত শান্ত, ভদ্র, মনে হয় রাখতেই জানে না। মেয়ে জামাই হয়ে নিজ হাতে রান্না করে খাওয়ানো, এত টাকা খরচ করে শাশুড়ির চিকিৎসা করানো, বাড়ি ঠিক করে দেওয়া। আজকাল এমন মানুষ কোথায় পাওয়া যায়? না, তার নিজেরই রাগ করা ভুল হয়েছে। বাসায় গিয়ে সরি বলবো। রাতে তাহার তোপকে ঘুম পাড়িয়ে শবনম মাসুদের পাশে এসে বসল। কিছু বলবে ম্যাডাম? সরি। সরি কেন? কারণ আমি তোমার উপর রাগ করে কথা বলিনি। ও, রাগ করতে পারো, এটা স্বাভাবিক। স্বামী স্ত্রীর মাঝে রাগ, অভিমান, ঝগড়া থাকবেই। এতে মায়া বাড়ে, সম্পর্ক মজবুত হয়। এটা শুনে শবনম মাসুদকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কাঁদছ কেন? আমি তো কিছু মনে করিনি। আমারই ভুল হয়েছে, তোমাকে বলা উচিত ছিল। কিন্তু আমি তোমাকে চমকে দিতে চাইছিলাম বলে বলিনি। তুমি অনেক ভালো। তুমি আমার জন্য, আমার পরিবারের জন্য এত কিছু করেছ। আমি তোমার যোগ্য নই। না হলে আমি তোমাকে কিভাবে ভুল বুঝলাম? তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। কে বলেছে যোগ্য নও? বরং মাঝে মাঝে তোমার মায়া, মমতা আর উদারতা দেখে মনে হয় আমি তোমাকে সঠিক মর্যাদা দিতে পারছি না। এসব বলো না গো। আমি তোমাকে যে অনেক ভালোবাসি। আই লাভ ইউ। যাক, অনেক দিনের ভালোবাসার কথাটা বললে। আমিও তোমাকে খুব ভালোবাসি। কিন্তু শুধু ভালোবাসায় চলবে না। কেন? আদর করতে হবে। শুধু বাচ্চাদের আদর দিলে চলবে না, তখন কিন্তু জোর করে। যা, তুমি অনেক দুষ্টু। ভালোই চলছিল শবনমের সংসার। 1 বছর হয়ে গেল, তবু এখন হাঁটতে, কথা বলতে পারে। তাহাও ট থাকে ত বলে। ও- ওকে স্কুলে ভর্তি হয়ে গেছে। শবনম স্কুলের পড়ার পাশাপাশি ইসলামিক সকল বিষয়ে শিক্ষা দেয় তাহাকে। ইতিমধ্যে তাহা অনেকগুলো সূরা শিখে ফেলেছে। ওর মেধা খুব ভালো। হঠাৎ একদিন একটা খুশির সংবাদ আসলো তাদের ঘরে। ঘরে নতুন অতিথি আসছে। তাহা তো মহা খুশি। সারাক্ষণ বাবু আসবে, বাবু আসবে চলতে থাকে। আর বাবাকে বাবুর জন্য খেলনা নিয়ে আসতে বলে। শবনমকে মাসুদ খুব কেয়ারের মধ্যে রাখছে, ঠিকমতো খাওয়ানো, ঘুমানো, শবনমের পছন্দের খাবার বানানো, সবকিছুই। সকালে শবনম নামাজ শেষ করে রান্নাঘরে যেতে চাইলে মাসুদ যেতে দেয় না। রাতেও তাড়াতাড়ি ঘুমাতে নিয়ে যায়। বাচ্চাদেরও কেয়ার রাখে, শবনমের ওপর যেন চাপ না পড়ে। এমন করে 3 মাস হয়ে গেল। একদিন সকালে শবনমকে ডেকে তুলে নামাজ পড়ার কথা বলে মাসুদ মসজিদে গেল। শবনম নামাজ শেষ করে রান্নাঘরে গেল নাস্তা বানাতে। ও মনে করল মাসুদ আসার আগে নাস্তা বানিয়ে ফেলবে। কিন্তু মাসুদ এসে দেখে ফেলল, তোমাকে মানা করেছি না এখানে না আসতে? দেখো, তুই আমি আমার কেয়ার করছো, ভালো কথা, কিন্তু আমি এটা মেনে নিতে পারছি না। তুমি আমাকে আমার বাচ্চাদের থেকে আলাদা করেছ। কি বলছো তুমি? আমি আবার আলাদা করলাম কবে? তা না হলে কি? তুমি ওদের জন্য খাবার বানাতে দাও না, কিছু করতেও দেও না। মুখ গোমরা করে একথা বলল শবনম। কি যে বলো, আমি কি না করছি? তুমি তো সারাদিন এদের সাথেই থাকো, খেলো। আমি আলাদা করি? মায়ের কাছ থেকে বাচ্চা আলাদা করা যায়? তাহলে কিছু করতে দাও না কেন? কারণ তুমি এখন অসুস্থ বউ। আমি তোমাকে হারাতে চাই না, তাই সামান্য কষ্ট দিতে চাই না তোমায়। তুমি কি বুঝবে? বাচ্চাদের জন্য খাবার বানানো, খাওয়ানো, তাদের কাজ করে দেওয়া কত সুখের। ওরা আমার কতটা মায়ার ধন বোঝাতে পারবো না। এটা থেকে আমাকে আলাদা করো না, আমার কষ্ট লাগে। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আচ্ছা, আজ থেকে ওদের কাজ তুমিই করিও, তোমার কাজও করব। আর আমি তোমাকে সব কাজে সাহায্য করব। তুমি না করবে না কিন্তু। হুম, একই কথা। তুমি আমায় কাজ করতে দিতে চাও না? আচ্ছা, সাথে থেকো, বাধা না দিলেই চলবে। আম্মু আম্মু, ছুছু দেব। ওকে বাবু, চলো এক্ষুনি শুশু করাবো। শবনম ওকে নিয়ে বাথরুমে চলে গেল। এই ফাঁকে মাসুদ নাস্তা বানানো শেষ করে টেবিলে নিয়ে আসলো। আর তাহাকে টেবিলে আসতে বলল। বাসায় কাজের মেয়ে 2-3 জন থাকা সত্ত্বেও
সকালে মাসুদ বা শবনমকে ওদের কাজ করতে দেয় না। ওরা বলে সকালটা একান্তই ওদের। তবে ঘুম থেকে উঠে তাদের নামাজ পড়তে হয়, না হয় কেউ এ বাসায় কাজ পাবে না। শবনম আর মাসুদ নামাজ পড়ে যখন তখন তাহা আর তপুকে ভোরে ঘুম থেকে তোলে। ওরা পাশে বসে জিকির আজগার করে। শবনমের কথা এখন থেকে অভ্যাস না হলে পরে অলসতা করে উঠতে পারবে না। তাছাড়া ওরাও শিখুক নামাজ জিকির এসব। তারপর তারা একসাথে বাচ্চাদের আর নিজেদের জন্য নাস্তা বানায়। সবাই গল্প করতে করতে একসাথে নাস্তা শেষ করে। তাহাকে রেডি করে স্কুলে নিয়ে যায় শবনম। কিন্তু এখন ডাক্তার জার্নি করতে নিষেধ করায় এখন মাসুদ তাহাকে স্কুলে নিয়ে যায়। আর তপু মায়ের সাথে থাকে। তাহা নাস্তা করার সময় মন খারাপ করে জিজ্ঞেস করল, আম্মু, তুমি আমাকে কেন স্কুলে নিয়ে যাও না? সবার আম্মু আসে আর তুমি যাও না? তাহা মা, আমাদের নতুন বাবু আসবে তো, তাই তোমার ডাক্তার খালামণি বলেছেন ঘরে থাকতে, না হলেও কষ্ট পাবে। ও চলে আসলে সবসময় নিয়ে যাব। এতদিন হয়ে গেল আসে না কেন? তোমাকে ছাড়া আমার স্কুলে যেতে ভালো লাগে না। কেন? তোমার আব্বুকে ভালো লাগে না? লাগে তো। আব্বু তোমার মতো গল্প শোনে না। আজ থেকে বলে দেব, ও তোমাকে প্রতিদিন গল্প শুনিয়ে স্কুলে নিয়ে যাবে। ওকে? হুম। আম্মু, আমি একটা গল্প বলি। তপু বলল। শবনম প্রতিদিন ওদের ইসলামিক গল্প, নবীজের গল্প, সাহাবীদের গল্প শোনায়। তাই ও একটু পাকনা হয়ে গেছে। আমার বাবু শোনা গল্প শোনাবে, শোনাও তো। এক তিল লাজা, এক তিল লানি। বলে একদিন লাজা লানিকে ইন্দুল খেলে ফেলল। আরে দূর বোকা, এত বড় মানুষকে ইঁদুর খেতে পারবে না। তাহা হাসতে হাসতে বলল, না, আমার ইন্দুল অনেক বড়। বলে তপু কান্না শুরু করল। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার ইঁদুর বড়। তাহা দেখেনি তো তাই বলেছে, খুব সুন্দর হয়েছে। মাসুদ হাসি চাপা দিয়ে এ কথা বলে তপুর কান্না থামালো। তালপল আলো আতে আছে, বলো বলো শুনি। লাজা ইন্দুরের পেট কেটে বেল হয়ে গেল। আর লানি মলে গেল। মলে লাদাও আবার ইন্দুরের পেটে ঢুকে গেল। পেট কাটলে তো ইঁদুর মারা যাবে। রাজা কেন ঢুকলো? লানিকে বেল গলার জন্য। ও এরপরে? এরপরে বিলাই ইন্দুর খেয়ে ফেলল। লাদাও মলে গেল। সাবাস, সুন্দর হয়েছে। তা বাবু, তোমাকে এসব কে শোনাইছে? আমাদের বাসার বড় খালামণির ভাই। খালামণির ভাই না, তোমার ভাই। আর এসব গল্প না। আম্মু তোমাকে সুন্দর গল্প শোনাবো। এসব গল্প বললে আল্লাহ রাগ করবেন, বুঝেছ? কেন আম্মু? তাহা জিজ্ঞেস করল। কারণ এগুলো বাস্তব নয়। ইঁদুর তো আর মানুষকে খেতে পারে না। বাদ দেও, পরে বলবো। এখন তোমার স্কুলে লেট হয়ে যাবে, চলো রেডি হবে। তপুকে কোলে নিয়ে শবনম মাসুদকেও রেডি হতে বলে রুমে চলে গেল। রাতে মাসুদ শবনমকে বলল, একটা কথা বলতে চাইছিলাম তোমায়। কি কথা বলো? আমিও তোমাকে একটা কথা বলবো। তাহলে তুমি আগে বলো। না, তুমি আগে বলো। তুমি বলতে চেয়েছো প্রথমে। হুম, ওকে। আমি চাচ্ছিলাম আমরা নিচতলার রুমে চলে যাব। তোমার ওঠানামে যদি কখনো সমস্যা হয়। কি যে বলো, আমার কিছু হবে না ইনশাল্লাহ। এই সারাক্ষণ কি তুমি এসব চিন্তা করো? কি করব? ভয় লাগে যদি তোমাকে হারাই। নিচের রুমে রেডি করে ফেলি না প্লিজ। ঠিক আছে। আমি ভাবছিলাম তাহা তো একটু একটু করে বড় হচ্ছে, বুঝছে। ওর জন্য আলাদা একটা রুম যদি আমরা দিই কেমন হয়? আবার তো এই স্বপ্ন ছিল। তাছাড়া ওখানে বাচ্চাদের পরিবেশ রাখবো। ও পড়তেও বসবে, খুশি হবে। ঠিক আছে। নিচের রুম খালি আছে দুইটা। একটা একটু ছোট, ওইটাতেই রেডি করে ফেলবো। আর ওর রুমের জন্য কি কি লাগবে তুমি লিস্ট করে দিও। পরের 2 দিনের ভিতরে নিচতলা রুম ডেকোরেশন হয়ে গেল। শবনম তাহাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আগে দেখায়নি। এখন তাহার রুমে তাহাকে নিয়ে আসলো। তাহার রুমে তাকিয়ে দেখল ছোট ছোট 2টা বেড, ছোট চেয়ার, পড়ার টেবিল, বসার জায়গা সুন্দর করে সাজানো। দেয়ালে চারিদিকে ফুল ফল, ঝর্ণা, পাহাড়, নদীর ছবি টানানো। কাগজের কাপড়ে ফুল, বিছানায় সুন্দর করে রেশমি কাপড় দিয়ে ঘেরা দেওয়া। আম্মু, এটা আমার রুম। এত সুন্দর। তুমি আমার কিউট আম্মু। বলে শবনমকে জড়িয়ে ধরল। কিন্তু আম্মু রাতে যদি ভয় পায়? তুমি কি আর আমার সাথে থাকবে না? কেন থাকবো না? ভয় কেন? আমি তো আছি। ভালো লাগেনি? এখানে বসে তুমি পড়বা, খেলবা। আম্মু, আমিও পড়বো, এখানে থাকবো। তুমি আরো বড় হও, তারপর থাকবা বাবু। শবনম প্রতিদিন তাহাকে পড়িয়ে রাতের সবকিছু শেষ করানোর পর ঘুম পাড়িয়ে তারপর যায়। আবার রাতে কয়েকবার উঠে এসে দেখে তাহা উঠল কিনা, ভয় পেল কিনা। মাসুদ বলে, কেন এত কষ্ট করছো? আমাকে বললেই তো হতো। তোমাকে কেন বলবো? এটা একজন মায়ের স্বপ্ন ছিল। আমিও মা, তাই তা পূরণ করছি। তোমাকে মাঝে মাঝে কি বলবো ভাষা খুঁজে পায় না। শুধু বলবো, আজকের যুগে এরকম বউ, এরকম মা পাওয়া বিরল। 6 মাস হয়ে গেল। শবনম নিয়মিত চেক আপ করাচ্ছে। একদিন তাহা শবনমকে জিজ্ঞেস করল, আম্মু, বাবু হলে কি তুমি আমাদের মায়া করবে না, ভুলে যাবে? কেন মা? এসব কে বলেছে? তোমরা আমার সবচেয়ে আদরের। তোমাদের ভুলে থাকতে পারবো? আরেকদিন স্কুল থেকে এসে তাহা বলল, আম্মু, নতুন বাবু লাগবে না, ওকে মেরে দাও।
তুমি ওকে বেশি আদর করবা। তাহা, এসব কে বলে তোমায়? কি বলছো? শবনম রাগে জোরে এ কথা বলল। সেদিন মাসুদ আসার পর শবনম মাসুদকে এই কথাগুলো শুনিয়ে বলল, একটু খেয়াল করে দেখিও তাহা কার সাথে মিশে। তাহা এসব বলার না, কে সব শিখায়। মাসুদও তাহার আচরণে চিন্তিত। এক সপ্তাহ পর তাহা স্কুল থেকে জুস নিয়ে এসে শবনমকে খাওয়ার জন্য জোরাজোরি করতে লাগল। এটা দেখে শবনমের সন্দেহ হলো, এটার মধ্যে কিছু থাকতে পারে। সোজা না বলে তাহাকে ঘুরিয়ে বলল, এখন তো মাত্র খেয়েছি মা, পরে খাবো, দাও রুমে নিয়ে রাখি। পরে মনে করে খাবে তো? মনে করে খাবো। সেদিন রাতে মাসুদ আসলে জুস দেখিয়ে ওটা পরীক্ষা করে আনতে বলল। পরীক্ষার রিপোর্টে আসলো জুসের মধ্যে কড়া অ্যাবর্শনের ওষুধ মেশানো, যা দেখে প্রচুর ব্লিডিংয়ের কারণে বাচ্চা মারা যেত, মাও মারা যেতে পারত। এ কথা শুনে মাসুদ থ হয়ে বসে থাকলো কিছুক্ষণ। বাসায় এসে শবনমকে জানালে শবনম বলল, রাগ করে নয়, তাহাকে আদর দিয়ে বুঝিয়ে জিজ্ঞেস করতে হবে। তুমি ভেবো না, আমি জানবো কে এসব করছে। তাহাকে জিজ্ঞেস করার পর তাহা যা বলল, শবনম আর মাসুদ দুজনেই অবাক হয়ে গেল। তোমাকে কেন বলবো? বাবু আসলে তুমি আমাদের ভুলে যাবে, আমার ভাইয়াকেও আদর করবে না, তাই তুমি আমাকে আলাদা রুমে দিয়ে দিয়েছ। এসব তোমাকে কে বলেছে তাহা? একটু রাগত সুরে জানতে চাইল মাসুদ। তাহা, মামনি ভয় পেও না, তোমাকে কেউ কিছু বলতে পারবে না আম্মু, আসি না পাশে। বলো তো মা, তোমাকে কে জুস দিছে? ফুপি দিছে, আর বলছে এটা খেলে তুমি আমাদের বেশি আদর করবা, আর নতুন বাবু আসবে না আমাদের বাসায়। তুমি কি নতুন বাবু চাও না? আর আমি কি তোমাকে তবুকে আদর করি না? করো তো। কিন্তু ফুপি যে প্রতিদিন কথা বলে। ফুপি প্রতিদিন আসে স্কুলে। জি আব্বু, আসে। আর বলে ওদের বাসায় চলে যেতে। আম্মু নাকি আমাদের আর আদর করবে না, মেরে ফেলবে। ওর তো আমি খবর করব ভালো করে। বলে মাসুদ চলে যাচ্ছিল। প্লিজ তাহার আব্বু, দাঁড়াও, আগে আমার কথা শোনো, তুমি যেও না। এ কথা বলে উঠতে গিয়ে শবনম পড়ে গেল। আম্মু! তাহার চিৎকার শুনে পেছনে তাকিয়ে শবনম পড়ে গেছে দেখে মাসুদ দৌড়ে আসলো। তাড়াতাড়ি করে শবনমকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার বললেন, অতিরিক্ত ডিপ্রেশনের কারণে শবনমের প্রেশার হাই হয়ে একলামোসিয়া হয়ে গেছে। এক্ষুনি সিজার করে বাচ্চা বের করতে হবে, না হলে দুজনকেই বাঁচানো যাবে না। মাসুদ অনুমতি দিয়ে শবনমের বাড়িতে খবর পাঠালো। 2 ঘন্টা পর শবনমের একটা মেয়ে জন্ম হলো। বাচ্চার এখনও জন্মের 1 মাস বাকি থাকায় একটু দুর্বল, তাই ডাক্তার মা এবং বাচ্চাকে নিবিড় পরিচর্যায় রাখতে বলেছেন। একটানা 15 দিন পর শবনম হসপিটাল থেকে ছাড়া পেল। মাসুদ শবনমের অনুরোধে তাহার তুপুকে প্রতিদিন হসপিটালে নিয়ে গেছে। শবনম বাড়িতে আসার পর তাহার তুপুর খুশিতে ধরে না, সারাক্ষণ বাবু নিয়ে বসে থাকে। আম্মু, বাবু বলো হয়ে আমাকে কি ডাকবে? তোমাকে ভাইয়া ডাকবে তপু, আর আপুকে বড় আপু ডাকবে। আমি বাবুল নাম রাখি। রাখো বাবু সোনা, ওর নাম কলা। আরে দূর পাগল, মানুষের নাম কলা হয় না। তাহা পাশে থেকে বলল, কেন? দেখো না, বাবু কলার মতন থুন্দল। তপু, মানুষের নাম ফলের, পাখির, নদীর নাম দিয়ে রাখতে নেই সোনা। চলো, আমরা তোমাদের আব্বুকে জিজ্ঞেস করি, হবে না? চলো। বেবিকে কোলে নিয়ে শবনম রুমে গেল। তপু মাসুদের কোলে বসে বলল, বলো না আব্বু, বাবুল কি নাম লেখা যায়? বেবির নাম? তোমরা যাতে ডাকতে পারো সেজন্য ওর ছোট্ট একটা নাম রাখছি, পরে আকিকা করে বড় নাম রাখবো। কি নাম আব্বু? তাহা প্রশ্ন করল। সারা ডাকবে। সুন্দর না নাম? বলে শবনমের দিকে চাইল মাসুদ। শবনম হেসে শুধু ঘাড় কাত করল। সালা? আজ থেকে ওকে সালা ডাকবো আপু। এই সালা না, বলো সারা। দুজনের মধ্যে ঝগড়া লেগে গেল। শবনম আর মাসুদ ওদের ঝগড়া দেখে মিটিমিটি হাসে। তাহার সাথে না পেরে এক পর্যায়ে তপু ভ্যাংচির কাটতে লাগলো। ভ্যাংচি কাটলেই তাহার মেজাজ গরম হয়ে যায়। ওর আগে কান্না শুরু করলো। অনেক কষ্টে শবনম দুজনের ঝগড়া থামালো। ভাই বোন ঝগড়া করতে নেই, এসব বলার পরও ওরা প্রতিদিন ঝগড়া করবে। শবনম সবসময় তাহার তপুর প্রতি খেয়াল রাখে বেশি, যাতে কখনো ওদের কাছে মনে না হয় শবনম ওদের কম ভালোবাসে। মাসুদ জানে শবনম কেন এমন করে। তারপরও একদিন বলল, কেন এমন করছো বউ? কি করছি গো? কোন অপরাধ? করছই তো। তুমি জানো না ওরা দুজন ছাড়াও যে তোমার আরো একটা বাচ্চা যে আছে, সে খেয়াল আছে? দেখেছ তোমার উদাসীনতা ওকে আরো দুর্বল করে দিচ্ছে। না না, আমি খেয়াল রাখি, কিন্তু আমি ওদের মায়ের অভাব বুঝতে দিতে চাই না। আমি জানি শবনম, তুমি কতটা ভালো, কিন্তু নিজের জন্য না, আমার জন্য বাচ্চাটার খেয়াল রাখো। আমার খুব কষ্ট হয় শবনম, মনে হয় তোমার কাছে থেকে আমি বেশি চেয়ে নিচ্ছি। এসব চিন্তা কখনো করবে না, এরা সব আমার, আমার সন্তান। এরপর আর মাসুদ কিছু বলেনি, কিন্তু শবনমও পাল্টায়নি। তাই মাসুদ তাড়াতাড়ি এসে সারার খেয়াল রাখে, ঠিকমতো খাওয়ায়,
তাহা এখন ক্লাস 4-এ পড়ে। নামাজও মায়ের সাথে নিয়মিত পড়ে। সংসার নিয়ে ব্যস্ত। একদিন দুপুরবেলা শবনমের মায়ের মৃত্যুর খবর আসলো। মাসুদ শবনমকে নিয়ে তাদের বাড়িতে গেল। সব কাজ শেষ হওয়ার পর শবনমকে রেখে তাহার তপকে নিয়ে বাসায় আসলো। শবনম 2 দিন বাড়িতে থাকার পর নিজের বাসায় চলে এলো। কিন্তু আসার পর থেকে দেখছে তপু সারাক্ষণ তার পাশে পাশে থেকেছে। তাহা একবার ওকে আম্মু ডাকেনি, পাশেও আসেনি। আরও কিছুক্ষণ এরকম থাকার পর শবনম সন্ধ্যায় তাহার রুমে আসলো। কি হয়েছে তাহা? আজ যে আমাকে ভুলে গেছো? ভুলিনি ম্যাডাম, তুমি আমার আম্মু নও। তোমাকে কেন আম্মু ডাকবো? কে বলেছে এসব? কেন মিথ্যা নাকি? তুমি তো সৎমা, আর সৎমায়েরা কখনো ভালো হয় না। তোমাকে কে শিখিয়েছে এসব? কেউ শেখানো লাগে না। আমি বুঝি। আমি তো কখনো সৎমা মনে করিনি নিজেকে। আমি কি তোমাদের আদর করি না? শবনমের চোখ দিয়ে কষ্টে অঝরে পানি পড়ছে। করো না তো। করলে কি আমাদের রেখে শুধু তোমার মেয়েকে নিয়ে যেতে? এসব কি বলছো তাহা? তুমি দেখলে না তোমার আব্বু তোমাদের নিয়ে আসলো? তাহলে সারাকে আনলো না কেন? ও তো ছোট, মা ছাড়া একা থাকতে পারবে না। তাহলে আমরা পারি। তার মানে তুমি আমার মা নও। শবনম ওকে আর কিছু বলতে পারল না। কাঁদতে কাঁদতে রুমে এসে ঢুকল। তখনও মাসুদ আসেনি। আম্মু, তুমি কাঁদো কেন? এমনিতে বাবা। আচ্ছা তপু, বলো তো, আমি তোমার কে হই? কেন? তুমি আমার আম্মু। কখনো যদি শুনো আমি তোমার আম্মু নই, তখন কি করবে? যে কথা বলবে তাকে মেরে দেব। সত্যি তোরা আমার সন্তান রে, আমার মায়ার সন্তান, আমার জীবনের আশা। তো আজ কেন এমন হলো? বলে শবনম তপুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কে তোমাকে বকেছে আম্মু? বলো। আমি তাকে মারব? কেউ না বাবা। তুমি আসো, পড়তে বসবা। আম্মু, আম্মু আমি কাবো। সারা এসে পেছন থেকে বলল। তখন শবনমের মনে পড়ল সারা দুপুর থেকে কিচ্ছু খায়নি। তুমি বই নিয়ে বসো বাবা, আমি সারাকে খাবার দিয়ে আসি। এমনভাবে দিন যেতে লাগলো। তাহার শবনমের সাথে কথা বলে না প্রয়োজন ছাড়া। আম্মু ডাকে না। কষ্ট ত্যাগ স্বীকার করলো যাদের জন্য, তারা যদি মা না ডাকে তো এই কষ্ট সহ্য করা যায় না। মাসুদও তাহাকে অনেক বোঝানোর পরও ঠিক হয়নি, বরং আরও উল্টা হয়েছে। ইদানিং নামাজ পড়াও ছেড়ে দিয়েছে, কারণ মা যা বলবে সেটা সে করবে না। শবনম ধৈর্যের সাথে তার চেষ্টা করে যাচ্ছে। সে জানে একদিন তার চেষ্টা সফল হবে। 10 জন অসৎ মানুষের খারাপ বুদ্ধির কাছে তার চেষ্টা যেন মরুভূমিতে এক পশলা জলের মতো। কিন্তু এরপর তাহা যা বলল, তার জন্য শবনম কখনো রেডি ছিল না। তাহা এভাবে বলতে নেই মা, আমি তোমাদের আম্মু, আমি তোমাদের অনেক ভালোবাসি। যদি ভালোবাসো তাহলে এই বাসা থেকে চলে যাও, আর আসবে না। পারবে? তাহলে মনে করব তুমি আমাকে ভাইয়াকে ভালোবাসো। কি বলছো এসব? আর আব্বুকে বললে বুঝবো তুমি শুধু আব্বুকে ভালোবাসো আর আব্বুর টাকাকে। তাহা এসব তো তুমি নিজে থেকে বলার নয়। এসব তোমাকে কে শিখিয়ে দিয়েছে? আমি কোথায় যাব? এই বাড়ি তো আমার ঠিকানা। যে শিখায়। তুমি না গেলে আমি আর ভাই আর ফুপির বাসায় চলে যাব। আপু, আম্মু কোথায় যাবে? আমিও আম্মুর সাথে যাব। তাহা তপুকে টানতে টানতে বাইরে নিয়ে গেল। শবনম কি করবে বুঝতে পারছে না। এত কিছু কার জন্য করলো? এত ত্যাগ তিতিক্ষা। একবার ঠিক মতো নিজের নিজের বাচ্চারও খেয়াল রাখেনি, আর আজ তার এই প্রতিদান। শেষ পর্যন্ত সে সৎমাই রয়ে গেল। কেন এই সমাজ সবাইকে এক চোখে দেখে? কেন মেনে নিতে পারে না কিছু সম্পর্ককে? যে যাই বলুক মেনে নিয়েছে, কিন্তু আজ, আজ তাহা যা বলল তা কি মেনে নেওয়া যায়? না না, তাহা এসব বলেনি, বলতেই পারে না। এই ছোট বাচ্চা মা আর সৎমা কি বুঝবে? সম্পর্ক, মায়া, মমতা সম্পর্কে, এ সমাজে নানা বিধিবিধান সম্পর্কে তো ও একেবারেই অজ্ঞ। কেউ পিছন থেকে কলকাঠি নাড়াচ্ছে। কে? কে হতে পারে সেই মানুষটি? আমাকে জানতে হবে। কিন্তু তাহা তো বুঝবে না। এখন তাহার কথাই মেনে নিতে হবে। চলে যেতে হবে এই ঘর থেকে। কিছুদিন গেলে ঠিকই তাহা বুঝে যাবে মা কি আর ভালোবাসা কি। শবনম নিজের রুমে এসে ফোন থেকে মাসুদকে একটা মেসেজ করলো। আমি বাসা থেকে চলে যাচ্ছি, জানতে চেও না কেন। আল্লাহর যদি হুকুম হয় তাহলে ফিরে আসবো। তাহার দুপুর খেয়াল রেখো। আর বাসায় কারা কারা আসে সেই খেয়াল রেখো। তোমার ওয়ার্ড্রোব থেকে কিছু টাকা নিলাম, আর পারলে ক্ষমা করে দিও। জীবনে প্রথম তোমাকে কিছু শেয়ার করতে পারলাম না। তারপর ব্যাকপ্যাক করে সারাকে কোলে নিয়ে তাহার পাশে গিয়ে বলল, তাহা মামনি, আমি তোমাদের জন্য এই ঘরে বউ হয়ে, মা হয়ে এসেছিলাম। আজ তোমাদের ভালোবাসি বলেই চলে যাচ্ছি। তারপর চোখের পানি মুছতে মুছতে চলে গেল। আম্মু যেও না, আমি তোমার সাথে যাব। আপু পচা। আপু শুধু বকা দেয়। আমি তোমার কাছে ঘুমাবো আম্মু। তবু সারাদিন এসব বলে কাঁদল। এদিকে তাহার ফুপি এসে বললেন, এখন আর কোনো চিন্তা নেই মা, তুই যা ইচ্ছে করতে পারবি। যেরকম কাপড় চাষ করবি। টিভিও নিয়ে এসেছি তোদের জন্য। ফুপি, আম্মু কবে আসবে? তাহা জিজ্ঞেস করলো। আর কোনোদিনও আসবে না। এখন থেকে এই বাড়ি তোদের। ডাইনিটা আর এই বাড়ির নাম নিবে না। তুমি পচা।
তুমি ভালো না। আমি আব্বুকে বলে দেব তুমি আমার আম্মুকে বিদায় করছো। তপু কেঁদে কেঁদে বলল। সর্বনাশ, তাহলে যে ভূত আসবে রাতে, তোমাকে ধরে নিয়ে খেয়ে ফেলবে তপু। তাই, তাহলে বলবো না। ভূত আসবে না তো? না, বললে আসবে না। ছেলেটা ভয় আর মুখ খোলেনি। মেসেজ পাওয়া মাত্রই মাসুদ বাসায় চলে আসলো। এসে দেখে শবনম ঘরে নেই, তপু কাছে। তাহা বসে বসে টিভিতে কার্টুন দেখছে আর হাসছে। তপুকে কোলে নিয়ে তাহার পাশে এসে মাসুদ জিজ্ঞাসা করলো, তাহা তোমার আম্মু কোথায়? আমার আম্মু মারা গেছে। তাহা, কে বলেছে এসব? আর তোমাকে টিভি এনে দিল কে? ঠিকই তো আব্বু, ও আমার সৎমা। আর আমার আম্মু মারা গেছে। আর সৎ মায়েরা ভালো হয় না, নিজের বাচ্চা ছাড়া কাউকে ভালোবাসে না। মাসুদ একে কি বলে বোঝাবে কিছুই মাথায় আসলো না। এসব ওকে কে বলেছে তাও বুঝতে পারলো না। টিভি দেখা বন্ধ করো। এখন বলো তোমার মা কোথায় গেছে? ও তোমাকেও সব শিখিয়ে গেছে? কি শিখাইছে? এই যে তুমি টিভি দেখতে দাও না। ও তো দেয় না। তাহা, টিভি দেখা গোনা, নফসের ক্ষতি হয়। এসব তুমি বুঝবে না। শবনম কোথায়? ও তো চলে গেছে, আর আসবে না। কোথায় গেছে? কেন আসবে না? আর কে বাসায় এসেছিল? আব্বু। আব্বু, ফুপি এসেছে। ফুপি বলছে রাতে ভূত আসবে বলে। তবু আবার কাঁদতে লাগলো। আমার আম্মুকে আনো আব্বু, আমি আম্মুর কাছে যাব। আম্মু ডাক্তারের কাছে গেছে, চলে আসবে। এসব বলে মাসুদ অনেক কষ্টে তপুকে সান্ত্বনা দিল। বিকেলে মাসুদ শবনমদের বাড়িতে গিয়ে দেখে শবনম কাছে। কি হয়েছে শবনম? কেন এসেছো? আমি তোমাকে বলতে পারবো না। তুমি এখানে এসো না। আমি আমার বইয়ের কাছে আসবো না তো কার কাছে যাব? কি হয়েছে বলো শবনম। আমি জানি তুমি এমন কিছু করবে না যেটা আমার মনে কষ্ট দেয়। আমাকে অনুরোধ করো না তুমি, না হলে বলে দিতে বাধ্য হব। তুমি চলে যাও। তুমি শুধু তাহা তপুর দিকে খেয়াল রেখো। ওরা বিগড়ে যাবে মাসুদ। কেউ তাহাকে বাজে পথে নেওয়ার চেষ্টা করছে। আমি জানি কে করছে। বাসায় এসে দেখি তাহা টিভি দেখছে। তবু কাঁদতে কাঁদতে বলল ফুপি এসেছে। ছেলেটাকে ভূতের ভয় দেখিয়েছে ও। তুমি চলো স্বপ্ন, আমি তপুকে সামলাতে পারছি না। না, আমি গেলে তাহা বিশ্বাস করবে আমি ওদের ভালোবাসি না। যেদিন তাহা এসে আমাকে যাওয়ার কথা বলবে, মা ডাকবে, সেদিন আমি যাব। তুমি শুধু ওদের খেয়াল রেখো আর আমাকে সব জানিও। যোগাযোগ থাকবে তোমার সাথে। নিরুপায় হয়ে মাসুদ বাসায় চলে আসলো। কেন এমন হলো? প্রথম জন তো আমাকে রেখে একেবারে চলে গেল, আর দ্বিতীয় জন থেকেই নেই, বিনা কারণেই চলে গেল। কিছু বলতেও রাজি না। মনের ভিতর কষ্ট আর একরাশ অভিমান নিয়ে বাসায় ফিরল মাসুদ। জীবনটা অগোছালো হয়ে গেল। থাক, সবাই সবার মতো থাকুক। এক জীবনতে এত সুখ পাওয়া পসিবল না। কিছু সুখ না হয় ওপারের জন্যই ঢেকে গেল। আস্তে আস্তে দিন গড়িয়ে যেতে লাগলো, কিন্তু শবনম আর আসেনি, কেউ তাকে আনতেও যায়নি। কথা ছিল মাসুদ শবনমের সাথে যোগাযোগ রাখবে, কিন্তু মাসুদ আর কখনো তার মুখোমুখি হয়নি। এমনকি একটা মেসেজ দিয়েও জানতে চাইল না সে কেমন আছে। শুধু মাসে মাসে মাসুদ খামে ভরে ড্রাইভার দিয়ে শবনম আর সারার খরচের টাকা পাঠিয়ে দেয়। শবনমও অভিমানে ও যোগাযোগ রাখেনি। দুজনের ভিতর পাহাড় সমান অভিমান নিয়ে বসে থাকে কোনো একদিনের পথে, যেদিন কেউ না কেউ সামনে আসবে আর জড়িয়ে ধরে অভিমানী সুরে বলবে, এতদিন খোঁজ রাখনি কেন? কিন্তু সেই দিনের অপেক্ষা করতে করতেই 5টা বছর কেটে গেল। তাহা এবার ক্লাস 8-এ আর তপু ক্লাস 2-তে পড়ছে। মাসুদ এখন আর তাহাকে কি করছে না করছে ঘাটায় না। ও নিজেই আজ অগোছালো হয়ে গেছে। দুটো শখ সহ্য করে কে বা স্বাভাবিক থাকবে? তবু বইয়ের পাতায় মাকে খুঁজতে থাকে, আর মায়ের শিখে দেওয়া কথা মতো আল্লাহর কাছে দোয়া চায়। মা বলেছিল, তুমি যদি আল্লাহর কাছে মন থেকে কিছু চাও, তাহলে অবশ্যই আল্লাহ তোমাকে তা দিবেন। তাহার সবসময় ফুপি আর ফুপাতো চাচাতো ভাই বোনদের কথাই চলে। ওরা যা বলে তাই। স্কুল থেকে আসার সময় ওদের বাসায় একবার না গেলেই নয়। মাকেও ভুলে গেছে। ভুলে যায়নি, ভুলে দেওয়া হয়েছে। কেন জানি আজ তাহা আর তপুকে দেখতে মন চাচ্ছে শবনমের। ও বোরকা পরে রেডি হয়ে সারাকে রেখে স্কুলে গেল ওদের দেখতে। কিন্তু স্কুলের গেট ওর সামনে দাঁড়িয়ে সারাক্ষণ চোখ রাখার পর ও তাহার তপুকে খুঁজে পেল না। পাবে কিভাবে? চিনলে তো? ওরা আজ 5 বছরে অনেক বড় যে হয়ে গেছে। শবনম বাড়ি ফিরে আসার সময় ভাবলো কাল সকালে একবার সেই বাসার সামনে যাব। তাহলে বের হওয়ার সময় দেখতে পারবো দুজনকে। মাসুদকেও এক নজর দেখতে পারবে হয়তো। মাসুদ মনে হতেই মুখের মধ্যে বিষণ্ণ হাসি ফুটে উঠল, আর চোখের কোণে দুফোঁটা জল। শবনম গেটে থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। একটু পর দেখলো একটা গাড়ি বের হলো। তপু আর মাসুদ পিছনে বসে গল্প করছে। তপু স্কুল ড্রেস পরে আছে। হুম, স্কুলে যাচ্ছে। মাশাল্লাহ, আমার তপু কত বড় আর সুন্দর হয়ে গেছে। স্বপ্ন মনে মনে ভাবলো, দেখতে হবে না কার ছেলে, আমার ছেলেই তো হিরো হবেই। পরক্ষণে ভাবলো, সত্যি কি আমার ছেলে? আমার কথা কি তপুর মনে আছে? আর ভাবার সময় পেল না।
গেটের সামনে একটা বাইক দাঁড়ালো। সেই শব্দে চমকে সেদিকে চাইল শবনম। হ্যাঁ, ওই তো বেরিয়ে আসছে তাহা। কি মিষ্টি চেহারা! ও প্রথমে চেহারার দিকে তাকিয়েছিল, তারপর ওর গেট আপের দিকে তাকিয়ে শবনম সেখানেই বসে পড়ল। তাহা জিন্স আর টপস পরেছে, সাথে ম্যাচ করে করা লিপস্টিক দিয়েছে, ব্রাউন করা খোলা চুল বাতাসে উঠছে। ও সামনের বাইকে উঠে চলে গেল। কার সাথে গেল তাহা? ওর চাচাতো বা ফুপাতো ভাই? কোথায় গেল? ও কি স্কুলে যায় না? কি করবে আর ওখানে দাঁড়িয়ে? ও একটা রিক্সা নিয়ে বাড়ি চলে আসলো। বাড়িতে এসে শবনম কান্না যে জড়ল, আর থামার নাম নেই। সব আমার দোষ। আমি কেন আসলাম? মেয়েটাকে, সবাইকে এক অজানা ভয়ঙ্কর সাগরে ফেলে দিলাম। বিগড়ে তো যাবেই। এমন সময় একজন মায়ের প্রয়োজন, তার সন্তানকে সঠিক পথ দেখাবে। না না, এ তো হতে পারে না। আমার তাহাকে এসব পড়তে পারে না। আল্লাহ, এ কি হলো? মেয়েটার যেন কোনো ক্ষতি না হয়। তুমি একে হেফাজত করো। বিকেলে শবনম এক বান্ধবীর বাসায় গিয়ে সব বলে একটা প্ল্যান করলো। সকালবেলা মাসুদ বসে কফি খাচ্ছে আর ব্যবসার হিসাব দেখছে। মাসুদ সাহেব, এই চিঠিটা আপনার স্ত্রী আপনাকে দিয়ে পাঠালেন। মাসুদকে কথা বলছে তাকিয়ে দেখল। বোরকাবৃত এক মহিলা বা মেয়ে দাঁড়িয়ে আছেন, হাতে একটা কাগজ। মাসুদ কাগজটা নিয়ে পড়ল। তুমি জেনে শুনে মেয়েটাকে খেয়াল করনি। অতটুকু বিগড়েছে আল্লাহ জানে। তাই এই মেয়েকে প্রাইভেট পড়ানো আর ওদেরকে সঠিক পথে আনার জন্য পাঠালাম। একে তাহার তপুর জন্য টিচার হিসেবে রাখো। অনেকদিন পর শবনমের চিঠি পেয়ে মাসুদ একটি আবেগী হয়ে গেল। শবনম না হলেও তার হাতে লেখা চিঠি, তার স্পর্শ রয়েছে। মাসুদ মেয়েটার দিকে না তাকিয়ে বলল, ঠিক আছে, আপনি থাকতে পারেন। তারপর চিঠি হাতে নিয়ে রুমে চলে গেল। মেয়েটা কি করবে বুঝতে না পেরে সেখানে দাঁড়িয়ে রইল। পাশ দিয়ে তপু যাচ্ছিল। সে পাশে এসে জিজ্ঞেস করলো, আপনি কি আমার আম্মু? না বাবু, আমি তোমার ম্যাডাম। তাহলে আমার আম্মুকে দেখেছেন? আম্মু কেমন আছে? আম্মুকে দেখতে ইচ্ছে করছে তোমার খুব, কিন্তু খুঁজে পাই না। আমি আল্লাহর কাছে প্রতিদিন বলি আমার আম্মুকে যেন এনে দেয়। কার সাথে কথা বলিস তপু? বলে তাহা বেরিয়ে আসলো। মেয়েটাকে দেখে জিজ্ঞেস করলো, কে তুমি? কি চাও এখানে? তোমার আব্বু আমাকে প্রাইভেট টিচার রাখছেন তোমাদের জন্য। কি? আব্বু তোমাকে টিচার রাখছে? গেও কালো ভূত একটা। তুমি কি পারবে যে আমাদের শেখাতে? কেন? আমাকে দেখে কি শিক্ষিত মনে হয় না? যে নিজের গেট আপ ঠিক রাখতে পারে না, সে আর কি শিক্ষা দেবে? আমাদের শিক্ষার কোথাও কি লেখা আছে বোরকা পরিও না, গেও লাগে? শার্ট প্যান্ট পরো। বা লিখে আছে আধুনিকতার নামে অর্ধ উলঙ্গ হয়ে সবাইকে নিজের শরীর দেখাও? হয়েছে। আর লেকচার দিতে হবে না। শিক্ষা মানেই হচ্ছে সভ্যতার উন্নতি এবং উন্নত জীবনের আহ্বান। আমি কিনা করেছি উন্নত জীবন বলতে কি আমি আমাকেই ভুলে যাওয়া? তাহার রেগে মেগে কিছু বলতে চাইল। এমন সময় মাসুদ সামনে এসে বলল, অনেক নিজের মতো চলেছ। এখন থেকে ম্যাডাম যা বলবে তাই শুনবে। যাও, ওনাকে রুম দেখিয়ে দাও। আজ থেকে উনি আমাদের বাসায় একটা রুমে থাকবেন। তাহা বাবার মুখের পর কিছু বলতে পারে না, তাই মেয়েটাকে রুম দেখাতে নিয়ে গেল। মেয়েটা হচ্ছে শবনমের বান্ধবীর ছোট বোন মরিয়ম। ও এবার মাদ্রাসায় ফাজিলে পড়ছে। সন্ধ্যায় পড়তে বসার পর তপু অনেক খুশি। ও একটার পর একটা বরাব বলে যাচ্ছে, জিজ্ঞেস করছে, উত্তর দিচ্ছে। ওর মতে বোরকাওয়ালি আপু আন্টিরা অনেক ভালো হয়, আদর করে। বাকিরা সব পচা। তাহা চুপচাপ বসে আছি দেখে মরিয়ম জিজ্ঞেস করলো, কি হলো তাহা, পড়া বের করো। অ্যাকচুয়ালি আমি আজ স্কুলে যাইনি। তাহলে কালকেরটা বের করো। কালও যায়নি? মানে? কয়েকদিন থেকে যায়নি আর কি। কেন, অসুস্থ ছিলে? না না ম্যাডাম, খালা, ও মিথ্যা বলে। আপু প্রতিদিন রনি ভাইয়ের সাথে যায়। চুপ চুপ। আর ম্যাডাম খালা ডাকছিস কেন তাহা বলল। উনি পড়াচ্ছেন তো তাই ম্যাডাম। আর ওনাকে আমার আম্মুর মতো লাগে তাই খালা। আম্মু তো আর ডাকতে পারবো না। তুমি আমাকে খালা ডাকিও তপু। কোথায় যাও তাহা? কোথাও না ম্যাম, এই ফুপির বাসায়। রনি কি ফুপো তো ভাই? জি। ফুপি বলেছেন রনি ভাইয়ের সাথে আমার বিয়ে দিবেন। ভালো কথা। উনি কি বলছেন? ওনার ছেলের সাথে ঘুরতে? না, তোমার আব্বু বলেছেন। না না, আব্বু শুনলে বকা দিবেন। প্লিজ বলবেন না। দেখা গেল পড়ালেখার কোনো ধারে কাছেই নেই তাহা। অথচ সামনে ওর পরীক্ষা। কেন পড়েনি জিজ্ঞেস করায় বলল, দু তিনজন স্যারের কাছে পড়ে বলে বাবার কাছ থেকে টাকা নেয়, কিন্তু কখনো পড়তে যায়নি। তুমি কি চাও না তুমি পড়ো, ভালো রেজাল্ট করো, তোমার বাবার মুখে হাসি আসুক? চাই তো, কিন্তু আজ আর পড়তে হবে না, বাদ দাও। আজ তুমি এই বই পড়বে বলে পর্দা বিষয়ক একটা বই তাহার হাতে দিল। আমি এসব পড়বো না। আমি মাদ্রাসার স্টুডেন্ট নই। মাদ্রাসা লাগে না। প্রত্যেক মুসলিমকে এগুলো জানতে হয়। যদি না পড়ো তাহলে তোমার আব্বুকে বলে দেবো সব। পরদিন সকালে তাহা আবারও তার পছন্দের জিন্স শার্ট পরে যাচ্ছে। মরিয়ম সামনে এসে বলল, কাল রাতে বই পড়ছিলে? পড়ছি তো। শুধু পড়লেই তো হবে না, মানতে হবে। আচ্ছা, পর্দা করা কি ফরজ? তাহলে এসব পড়ে যাচ্ছ কেন?
আমার ইচ্ছা। তোমার ইচ্ছা বড় না, আল্লাহর হুকুম বড়। যাও, ওপরে তোমার জন্য বোরকা রাখা আছে, সেটা পরো। আমি তোমাকে স্কুলে দিয়ে আসবো। আপনি কেন যাবেন? যাতে তুমি স্কুল ফাঁকি দিয়ে অন্য কোথাও না যাও। তাহা আর কিছু না বলে গটমট করে উপরে চলে গেল। মরিয়ম তাহাকে স্কুলে দিয়ে শবনমের ওখানে গেল। তারপর শবনম কে সবকিছুই বলল। শবনম তাহার জন্য আফসোস করলো, আর তপুর জন্য কাঁদল। সেদিন স্কুল থেকে আসার পর তাহার মনে হলো এক অন্যরকম শান্তি। কেউ আর তাকায়নি, কোনো ইভটিজিংয়ের শিকার হয়নি। রনিকেও চেনা হয়ে গেছে। সে যখন স্কুল শেষে ফোন দিয়ে রনিকে আসতে বলে, রনি এসে ওকে দেখে নাক ছিটকায়। এসব কি পরছো? কেন কাপড়? এসব কাপড় পরা মেয়েদের সাথে ঘুরলে আমার ইজ্জত যাবে বলে চলে যায় রনি। ওকে বাড়িতেও এনে দেয়নি। আজ বুঝে গেছে তাহা, রনি তার সৌন্দর্য আর ফ্যাশনকেই ভালোবাসতো। কারণ ওকে ভালোবাসলে ওর সবকিছুকেই ভালো লাগতো। কিন্তু তা হয়নি। কারো ইজ্জতের ফালুদা বানিয়ে অর্ধ উলঙ্গ করে রাস্তায় ঘুরে ইজ্জত কামানোর চাইতে সে এমনই থাকবে। হঠাৎ ফোন আসতেই ও দৌড়ে গিয়ে ধরল। তাহা, তুই নাকি আজ বোরকা পরে স্কুলে গেছিস? জি ফুপি, ম্যাডাম বলছিলেন। ম্যাডামের কথা কেন শুনতে হবে? এই জন্য কি এত কষ্ট করে শবনমকে বিদায় করছিলাম, তোকে গড়ে তুলছিলাম? কেন ফুপি? বোরকা পরা তো বাজে কিছু না, বরং ছেলেরা সম্মান করে, নিজেকে বড় কমফোর্টেবল লাগে। যেমন মা তার তেমনই বেটি। তুই কি বুড়ি হয়ে গেছিস নাকি যে বোরকা পরবি? এসব ঢং বাদ দে। না ফুপি, তুমি যখন আমার আম্মুকে টেনে আনছো, তখন আমি বোরকা পরবই। তাহলে আর আমার কাছে আসবি না। তখন থেকে জিদের বশে হোক আর যেমনই হোক, তাহার মধ্যে একটা পরিবর্তন আসলো। বাকিটা সাহায্য করলো মরিয়ম। 6 মাস পর। আব্বু, আমি কি আসবো? হ্যাঁ মা, আয়। কিছু বলবি? আচ্ছা আব্বু, আম্মুর সাথে তোমার যোগাযোগ হয় না? না রে মা, হুট করে চলে গেল, কিছু বললো না। আমি গিয়ে জানতে চাইলে, নিয়ে আসতে চাইলে আসলো না। বারবার বললো তোদের খেয়াল রাখতে। তারপর থেকে আর যায়নি। কিছুটা রাগী হোক আর কিছু অভিমানী, তাহা কাঁদতে কাঁদতে বলল, আব্বু, সেজন্য আমি দায়ী। আমি আমাকে চলে যেতে বলেছিলাম। তুই কেন? তাহা তার ফুপি আর চাচা চাচির যুক্তি পেয়ে যে এরকম করেছে সব খুলে বলল। মাসুদ কি করবে, কি বলবে ভেবে পেল না। সেজন্য সেদিন শবনম বলেছিল, যেদিন তাহা এসে আমাকে মা বলে ডেকে নিয়ে যাবে, আমি সেদিনই যাব। আজ এই কথার মানে বুঝলো। আজই চলো আব্বু, আমরা আম্মুকে নিয়ে আসি। সবাই রেডি হয়েছিল শবনমকে আনতে। কি বলবে মাসুদ আজ শবনমকে? কি বলার আছে ক্ষমার চাওয়ার ছাড়া? দরজায় নক করে সালাম দিয়ে তাহা বলল, আম্মু, আমি তাহা বলছি, দরজা খোলো। শবনম কতদিন পর তাহার কণ্ঠ শুনছে। দৌড়ে সে দরজা খুলল। তাহা গিয়ে মায়ের পা জড়িয়ে বলল, আমি বুঝতে পারিনি আম্মু, আমি এত বড় ভুল করছি, আমাকে মাফ করা যায় না? তুমি আমাকে কেন বুঝালে না আম্মু? কেন আমাদের এভাবে ফেলে অভিমান করে চলে আসলে? সে তুই এলি রে মা, কিন্তু এত দেরি করে গেলি। সেদিন দুজন দুজনকে জড়িয়ে ধরে অনেক কাঁদল। কাঁদুক। মনের আকাশে জমা হয়ে থাকা মান অভিমান, কষ্ট, সুখ সবকিছু মেঘ হয়ে ঝরে ধুয়ে মুছে পরিষ্কার হোক। মাসুদও ওদের কাঁদতে দিল। আমাকে আদর করবে না আম্মু? আমার তপু সোনাটা কত বড় হয়ে গেছে রে, এখন সুন্দর করে কথাও বলতে পারে। তোমাকে সবচাইতে বেশি আদর করবো বলে শবনম তপুকে জড়িয়ে ধরল। কেমন আছো শবনম? মাসুদ জিজ্ঞেস করলো। ভালো নেই, অভিমানী গলায় বলল শবনম। তবে এখন ভালো আছি। বাচ্চারা যে আবার আমার হয়ে গেছে, আমাকে কি ক্ষমা করা যায় না? সেটা পরে দেখা যাবে বলে শবনম সারাকে ডাকতে চলে গেল। আসছি আম্মু বলে সারা ওদের সামনে এসে থমকে দাঁড়ালো। এসো মা সারা, আমার কাছে এসো। আমি তোমার আব্বু। আমি জানি এতদিন আসনি কেন, আগে বলো। আম্মু কত কাঁদে। ও মা, আমাদের পাকনা বড়ি দেখি পাকনামি কথা শিখে ফেলেছে। বলে তাহা এগিয়ে আসলো ওর দিকে। আপু, তুমি পচা। আব্বু পচা কেউ আসেনি এতদিন। আম্মু শুধু বলতো আসবে, আসনি। ভাইয়া, তুমি ভালো, চলো তোমার সাথেই খেলবো। সারা মামুনি এভাবে বড়দের সাথে কথা বলে? তুমি কি বলেছিলে মনে আছে? শবনম ওকে হাত ধরে বলল, হুম, মনে আছে। কিন্তু আসলো না কেন? একদিকে মাথা কাত করে সারা তার আম্মুকে জিজ্ঞেস করলো। তোমার আব্বু খুব ব্যস্ত ছিলেন, টাকা জমাচ্ছিলেন তুমি যে যাবে, কত কিছু কিনে দিবে। আর তোমার আপুও তো পড়ে, ঠিক মতো না পড়লে স্যারকে মারবেন তাই আসেনি। ভাইয়া তো ছোট, কিভাবে আসবে? এখন সব কাজ শেষ, তাই আমাদের বাড়িতে এসেছে। যাও, আব্বুর কাছে ক্ষমা চাও। সারা আস্তে আস্তে তার বাবার দিকে এগিয়ে গেল। আব্বু, তুমি বসো তো, আমি তোমার সমান হতে পারছি না। মাসুদ ফ্যালফ্যাল চোখে একবার শবনমের দিকে, আরেকবার সারার দিকে চাইল। শবনম তাকে ইশারা দিয়ে বসতে বলতে মাসুদ বসে পড়ল। সারা মাসুদকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে বলল, আমি দুঃখিত আব্বু, আর কোনোদিন ভুল করব না।
আমি তোমাকে পাপ্পি দিচ্ছি, তুমিও আমাকে দাও, তাহলে সব ঝগড়া শেষ। বলে সারা মাসুদের দুগালে চুমু দিল। আমিও দুঃখিত মামুনি, এতদিন তোমাদের দেখতে আসিনি, নিতে আসিনি। বলে মাসুদও সারাকে আদর করতে লাগলো আর কান্নায় ভেঙে পড়ল। আব্বু, তুমি কাঁদলে আমিও কেঁদে দেব। না মামুনি, আর কাঁদবো না। তুমি আমাদের বাড়িতে যাবে না? আম্মু বলেছে তো, তুমি এসে নিয়ে যাবে। কিন্তু আমি তো আগে যাইনি, বাড়ি চিনবো না তো। আরে দূর বোকা, আমরা সবাই একসাথে যাব বাড়ি, চিনতে হবে না তোর। বলে তপু এসে ওর হাত ধরল। সত্যি বলছো তো ভাইয়া? তিন সত্যি? তাহলে চলো আমরা খেলনা দেখাই বলে হাত ধরে টানতে টানতে তপুকে নিয়ে গেল। শবনম তাহা আর মাসুদকে বসতে বলে নাস্তা বানাতে গেল, কিন্তু মাসুদও তার পিছু পিছু রান্নাঘরে এসে বলল, নাস্তা লাগবে না শবনম, তুমি রেডি হও। এত তাড়াতাড়ি কিসের? এতদিন অপেক্ষা করেছো, আরো কিছুক্ষণ করো। না মানে, তোমার সবকিছু গোছাতে হবে না? আমি গোছাচ্ছি আব্বু। বলে দরজা থেকে তাহা শবনমের রুমে চলে গেল। মাসুদ কথার খেয়েই খুঁজে না পেয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা ছাড়া, আমাদের দেখে এত তাড়াতাড়ি চিনল কিভাবে বলো তো? তোমাদের কথা এত শুনেছি যে তার হৃদয় স্পষ্টে তোমরা জীবন্ত হয়ে আছো। ওর মন খারাপ হলেই আমি তোমাদের গল্প বলতাম, তবু আর তাহার হাসির ঘটনা বলতাম। সবসময় ভালো কিছু বলতাম, যাতে তোমাদের প্রতি ওর শ্রদ্ধা, টান এবং ভালোবাসা থাকে। শবনম, আমি তোমাকে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। মাসুদের কথায় কান্না দিয়ে বলতে লাগলো, সারা প্রতিদিন জিজ্ঞেস করতো, আম্মু, আব্বু কবে আমাদের নিতে আসবে? আসে না কেন? আমি ভাইয়ের সাথে আপুর সাথে খেলবো। আমি আর কি বলে বোঝাবো বাচ্চাটাকে? তাই প্রতিদিন বলতাম, তোমার আব্বুর কাজ শেষ হলে আমাদের নিতে আসবে মা। সারা প্রতিদিন বলতো, আব্বু আসলে এটা করব ওটা করব, কিন্তু ওর অপেক্ষা আর শেষ হতো না। শেষে মেয়েটার মনে অভিমান কাজ করতে লাগলো। অবশেষে তার অপেক্ষার প্রহর শেষ হলো বলে শবনম ঘুরে মাসুদের দিকে তাকালো। মাসুদের চোখ দিয়ে এতক্ষণ অনবরত জল ঝরছে। এ যেন পরম পাওয়া, এ যেন বড় কঠিন নিয়তি। এত ঝড় অপেক্ষার পর ফ্যামিলিটা এক হলো। ততক্ষণে শবনম নাস্তা বানিয়ে ফেলেছে। চলো, বাহির রুমে চলো। বলেও নাস্তাগুলো ট্রেতে সাজিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। শবনম নাস্তা খাওয়ার জন্য সবাইকে ডাকলো। তারপর নিজের রুমে গিয়ে দেখলো রুমে যা আছে সবই তাহার ট্রলি ব্যাগ বোঝাই করে ফেলেছে। এ কি করেছো তাহা? সব ঢুকে ফেলেছো? হ্যাঁ আম্মু, এতদিন থাকছো আর আসতেও দিবে না, থাকবে না এসে। শবনমের পাশে এসে বলল, আম্মু, তুমি কি আমাকে মাফ করে দিয়েছো বলো না? শোনো পাগলি মেয়ের কথা, মা কি মেয়ের উপর রাগ করে? আমি তো সেদিনই তোকে মাফ করে দিয়েছি। শবনম বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে মাসুদ আর বাচ্চাদের নিয়ে বাসায় চলে আসলো। সারাটা রাস্তা তাহা, তপু আর সারা আনন্দ করেছে। গাড়ির গেটের ভিতর ঢোকার পর শবনমের মনে হলো এ যেন তার চিরচেনা জায়গা। এখানে তার সুখ দুঃখ, হাসি কান্না আর শত ত্যাগের কাহিনী লুকিয়ে আছে। প্রত্যেক মেয়ের জীবনে তার স্বামী, তার সংসার, ঘর একটা স্বপ্ন। কারো স্বপ্ন পূরণ হয় না, হয়তোবা কারো হয়। আজ আবার সেই স্বপ্নের ঠিকানায় সে এসে গেছে। কি হলো স্বপ্ন, নামো। এতক্ষণ থেকে কি ভাবছো? চমকে উঠে শবনম নামলো। শবনমও তাহার কাছ থেকে জানলো কারা তাহাকে শবনমের বিরুদ্ধে খেপিয়ে দিয়েছে। আর আল্লাহ ওনাকে সদ্বুদ্ধি দান করুন এবং সহি পথে চলার তৌফিক দিন, দোয়া করি। শবনম ওদের সবার সবাইকে মাফ করে দিয়েছে। তাহার তবু মা বলতে অজ্ঞান। তাহা সবসময় চেষ্টা করে কিভাবে মাকে খুশি রাখা যায়। ওর মনে এখনো অপরাধবোধ কাজ করে। শবনমও তার সুখের ঠিকানায় সুখী। সারাও সারাদিন ভাইয়ের সাথে খেলে, এটা ওটা করে। তবু আগের মতোই মা পাগল রয়ে গেছে। একদিন তাহার ফুপি আর চাচি চাচা সবাই তাদের বাড়িতে আসলো শবনমের কাছে ক্ষমা চাওয়ার জন্য। কিন্তু সেদিন সারাদিন তাহার রুম থেকেই বেরোলো না। সবাই অনেক ডাকাডাকির পরও না। মাসুদও তাদের সাথে কথা বলতে রাজি না। যত নষ্টের গোড়া ওরাই। শবনম তাহার ফুপি চাচিদের সাথে হাসি মুখে কথা বলল। ওরা সত্যি মুগ্ধ হয়ে গেল। এত ক্ষতি করার পরও একটা মানুষ কিভাবে ক্ষমা করে দিয়ে হাসি মুখে কথা বলে। ওর আন্তরিকতার জন্যই সবার ওর কথা শুনে ইসলামের পথে ফিরে এলো, যা এতদিন থেকে কেউ পারেনি। সুখী থাকুক শবনমের পরিবার, বাচ্চারা। আর ভালো হোক সমাজের ফুপো, চাচা চাচি, কথিত কিছু মানুষ। সুন্দর ব্যবহার আর ইসলামিক জীবনই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। সমাপ্ত।